যারা নির্বাচন বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে বললেন সালাউদ্দিন। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতে ভোটে অংশ নিতে প্রস্তুত এনসিপি। 10ম গ্রেডে আবেদনের সুযোগ চান স্নাতক প্রকৌশলীরা। 3 দাবিতে আজ লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। ষড়যন্ত্রের অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের। গাজীপুরে বিক্ষোভ। দ্রোহ, প্রেম আর মানবতার কবি কাজী নজরুলের 49তম মৃত্যুবার্ষিকী আজ। শোষণ বঞ্চনা থেকে যুগে যুগে মুক্তির প্রেরণা জুগিয়েছে জাতীয় কবির অমর সৃষ্টি। সারা দেশে নানা আয়োজন। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ঠুনকো বাহানায় কেউ আগামী নির্বাচন বয়কট করলে তারা নিজেরাই মাইনাস হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সবার ঐকমত্যে বর্তমান সরকার গঠিত হয়েছে। তাদের অধীনে রমজানের 1 সপ্তাহ আগে নির্বাচন হবে, এ নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। জামায়াতের সঙ্গে জোট হচ্ছে না সাফ জানিয়ে সালাউদ্দিন আহমদ জানান, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নির্বাচনী জোট হতে পারে। আহমেদ সালেহিনের রিপোর্ট। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণার পর থেকেই ভোটের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আবহ তৈরি হয়েছে ভোট যুদ্ধের। তবে কিছু রাজনীতিকের বক্তব্যে ফুটে উঠছে মতভিন্নতা। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দেশ যখন নির্বাচনমুখী তখন ভোটের মাঠে যারা ভিন্ন অজুহাতে বাধা সৃষ্টি করবে তারাই ছিটকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বলেন, ভোটে অংশ নেয়া বা না নেয়া প্রত্যেকের স্বাধীনতা, তবে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। এই নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, সেটা দৃশ্যমান। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে, এটা তার অংশ হতে পারে। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। রাজনীতি, নির্বাচন ও জুলাই সনদ সহ নানা বিষয়ে গুলশানে নিজ বাসায় গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচনী জোট নিয়ে বিএনপির ভাবনা কি জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন, জামাতের সাথে গাঁটছড়া বাঁধার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসলামী ঘরানার বেশ কিছু দলের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা আমাদের সাথে জুটে আসতে পারেন। তবে নির্বাচনী কৌশল হিসাবে আমরা জোটের গঠনের ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করব সেটা সবকিছুই এখনো খোলাসা করে বলার সময় আসেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারেই আস্থা রাখতে চায় তার দল, এমনটা জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। আমরা এখানে কোনো জটিলতা সৃষ্টি করতে চাই না, জটিলতা আহ্বানও করতে চাই না। এই সরকার বৈধভাবেই চলছে, সুতরাং এই সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, নির্বাচন ঘোষণা প্রস্তুতি নিচ্ছে, এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো রকমের আবার কোনো অসুবিধার সৃষ্টি হোক সেটা চাই না। জুলাই সনদের অঙ্গীকার নামার কিছু বিষয়ে অযৌক্তিক মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন মনে করেন, সংবিধানের উপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আশা করি সেখানে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতে ভোটে অংশ নিতে এনসিপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি নেই, তবে নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 5 দিনের সফরে গেলেন এনসিপির 8 সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম জানান, জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতেই ভোটে অংশ নিতে প্রস্তুত এনসিপি। জুলাই সনদ তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি। ফেব্রুয়ারির মধ্যেই কাজটি করা সম্পূর্ণ হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। কিন্তু জুলাই সনদের নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ কিন্তু দেখছি না। কমিউনিস্ট পার্টি অফ চায়না সিপিসির আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টির 8 সদস্যের একটি প্রতিনিধি দল 5 দিনের জন্য সফরে চীনে যাচ্ছে। আমরা মনে করছি যে এই সফরের মধ্য দিয়ে চীনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।
এদিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে গুম হওয়া ব্যক্তি ও আয়নাঘরে নির্যাতন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন এনসিপির নেতারা। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টির, তবে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার বাস্তবায়ন ও বিচারের সুস্পষ্ট রূপরেখা দেখতে চায় দলটি। একই অনুষ্ঠানে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, অতীতে গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন। ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের যে ফাটল ধরেছে, সেটি থেকে আসলে উপকৃত কারা হচ্ছে, কারা সেগুলোতে খুশি হচ্ছে? দেখেন, আওয়ামী লীগ ছাড়া কিন্তু সেটি থেকে কেউ বেনিফিটেড হচ্ছে না। নির্বাচন যদি হয়, সেটির আগে কিছু শর্ত রয়েছে। এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে, সেটি কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে, সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। সব রাজনৈতিক দল, সব পক্ষ, সব মতের এখানে একমত হওয়া উচিত যে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের নাগরিককে গুম করতে পারবে না। ওই বাংলাদেশে আমরা আর ফেরত যাব না। বর্তমান রাজনৈতিক মতানৈক্যের সুযোগ আওয়ামী লীগ নিচ্ছে বলেও ওই সময় মন্তব্য করেন এনসিপির শীর্ষ নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর সদুত্তর না পাওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার দলটির সূত্রে জানা যায়, দল সন্তুষ্ট না হওয়ায় বিকেলে ফজলুর রহমানের পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে দেওয়া চিঠিতে বলা হয়, মুক্তিযুদ্ধে অবদান বিবেচনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। একই সঙ্গে টক শো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দলের মর্যাদা ও নীতিমালা যেন ক্ষুণ্ণ না হয় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে তাকে। এর আগে ফজলুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাবে বলেন, বিএনপির কোনো ক্ষতি হয় এমন কোনো কথা ও কাজ তিনি করেননি এবং করবেনও না। দল থেকে সুবিচার পাবেন বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন এমন প্রস্তাবের সঙ্গে 89% মানুষ একমত বলে তথ্য উঠে এসেছে সুজন পরিচালিত একটি জরিপে। একটি আলোচনা অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক সুজন এই জরিপের তথ্য তুলে ধরে। সুজন জানায়, দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখার পক্ষে 90% মানুষ, আর 87% মানুষ সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধন চায়। আলোচনা অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে তবে এর মাসুল তাদেরই দিতে হবে। শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলো দানবে পরিণত হবে। রাজনৈতিক দলগুলো যদি ডিসেন্ট দিয়ে পার হয়ে যেতে চায়, তারা যদি বলে যে আমরা সংসদে গিয়ে করব, না হয় করব না, সেই সিদ্ধান্ত আমরা তখন নেব, তাহলে কিন্তু এর একটা হয়তো মূল্য দিতে হতে পারে এবং তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো ইতিহাসের শিক্ষা হলে কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে শুরু হলো আইনি লড়াই। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে বিচারপতি খায়রুল হকের দেয়া রায়ের ত্রুটি তুলে ধরেন বিএনপি জামায়াতের আইনজীবীরা। শুনানিতে বলেন, রায়ে বিচারিক প্রতারণা করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। যে বিচারপতিরা বিপক্ষে ছিলেন তাদের বঞ্চিত করা হয় বলেও তুলে ধরা হয় আপিল বিভাগে। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। 2 যুগ আগে আপিল বিভাগের এক রায়ে বাতিল করা হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আইনজীবীরা বলছেন, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের ওই রায়ের পর থেকে দেশের গণতন্ত্র ধ্বংস শুরু হয়। সংবিধানের 15দশ সংশোধনের মাধ্যমে যার শেষ পেরেক মারে আওয়ামী লীগ সরকার। 5 আগস্টের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ আবেদন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ 5 ব্যক্তি, যার শুনানি শুরু হয় মঙ্গলবার। এদিন শুনানিতে খায়রুল হকের দেয়া রায়ের ভুল ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। বলেন, হাইকোর্ট আপিল বিভাগ মিলিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মামলা শুনেছেন 12 জন বিচারপতি। এর মধ্যে মাত্র 4 জন বিচারপতি তত্ত্বাবধায়কের বিপক্ষে ছিলেন, আর আপিল বিভাগের 7 বিচারপতির বেঞ্চের মধ্যে 3 জন তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দিলেও 4 জন ছিলেন
বিপক্ষে। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, বাতিলের পক্ষে রায় দেয়া 4 বিচারপতিকে পরে একে একে প্রধান বিচারপতি করা হয়, বঞ্চিত করা হয় তত্ত্বাবধায়কের পক্ষে থাকা বিচারপতিদের। কেয়ারটেকার সরকার বাতিল করেছেন যারা, তারা পরবর্তীতে পুরস্কৃত হয়েছেন, যারা রাখার পক্ষে ছিলেন তারা তিরস্কৃত হয়েছেন পেশাগতভাবে। বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সংক্ষিপ্ত রায়ে আরও 2 মেয়াদে তত্ত্বাবধায়ক রাখার পক্ষে রায় দিলেও 16 মাস পর লিখিত রায়ে তা বাতিল করে দেয়া হয়। এটি আইনের দৃষ্টিতে কোনো রায় নয়, তাই পুরো রায়টি সরাসরি বাতিল চায় বিএনপি। এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই। যেহেতু আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই, কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এর আগে সংবিধানের 85 সংশোধনের রায়ে হাইকোর্ট বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে আগের রায়ে প্রতারণা করা হয়েছে। এ রায়ের পর তত্ত্বাবধায়কে ফেরার দরজা খুললেও ত্রয়োদশ সংশোধনীর রিভিউ নিষ্পত্তি না হওয়ায় আটকে যায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগও তোলেন তারা। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। এদিকে নিজেদের মধ্যে সংঘাতে তৃতীয় পক্ষের সুযোগ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করে ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রার্থীরা বলেন, প্রতিশ্রুতি নয়, পরিবর্তনেই প্রতিজ্ঞাবদ্ধ তারা। শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, আমরা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে আগামী ডাকসু নির্বাচন কেন্দ্রিক ইনশাআল্লাহ। কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে গ্রন্থাগার থেকে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি নির্বাচনী প্রচারণা শুরু করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। প্রচারণার প্রথম দিনেই শিবিরের ব্যানার নষ্ট করার অভিযোগ করেন তারা। আবার সেই ফেসিবাদী কায়দায়, সেই শাহবাগী রাজনীতি তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই কালচারাল ফেসিস্টরা তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তারই অংশ হিসাবে আজকে আমরা আমাদের নির্বাচনী আজকে যে প্রচারণা, আমাদের যে পোস্টার, সেই পোস্টারের বিকৃতি, আমাদের বোনদেরকে বিকৃতি করা এবং জুলাইয়ের যেই শহীদ, আমার জুলাইয়ের যে আহত, তাদেরকে বিকৃত করার আজকে আমরা নজির দেখতে পেয়েছি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন কমিশন আমলে নিচ্ছে না বলে দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র সংসদ ও ডাকসু ফর চেঞ্জ প্যানেলের প্রার্থীরা। প্রত্যেকটা ছাত্র সংগঠন দেখা যাচ্ছে কি ক্ষেত্রবিশেষ একই প্রস্তাবনা দিচ্ছে, কিন্তু সেই প্রস্তাবমূলক আমল নেওয়া হচ্ছে না। আমরা জানি না যে কোত্থেকে প্রস্তাবনা আসে। কমিশন জানায়, পরিবেশ সুষ্ঠু রাখতে ভোটের দিন থাকবে সেনাবাহিনী সহ 3 স্তরের নিরাপত্তা। আর উপাচার্য জানায়, বিশ্ববিদ্যালয় কাজ করছে নির্বাচন কমিশনের অধীনেই। কার্যটা এখন তাদের অধীনে পরিচালিত হচ্ছে প্রশাসন, এবং তাদের সাথে কথা বলে নিয়মিত যোগাযোগ রেখে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব। আমাদের এই সহনশীলতা বজিয়ে রাখতে না পারি, তাহলে তৃতীয় পক্ষ তার সুযোগ নেবে। এবারের ডাকসু নির্বাচনে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কমিশনের যাচাই বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 38 জন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে সঠিক পরিকল্পনা ও কর্মতৎপরতার অভাব দেখছেন শিক্ষার্থীরা। গত 35 বছরে ডাকসু ফান্ডে জমা টাকার হিসাব, ফান্ড থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া লোন ফেরত ও অনিয়মের তদন্ত চান তারা। এছাড়াও ডাকসু নির্বাচনে প্রায় কোটি টাকার ব্যয়, প্রার্থীদের ডোপ টেস্ট করা ও কিভাবে করবে তা নিশ্চিত না হওয়ায় রয়েছে উদ্বেগ। ডাকসু ভবনে থাকা সংগঠনগুলোর পুনর্বাসন নিয়েও ক্ষুব্ধ সংগঠনগুলো। প্রশাসন জানিয়েছে, এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন তারা। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। 35 বছর নির্বাচন না হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে হল সংসদ বাবদ 30 টাকা এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ বাবদ 15 টাকা করে ফি নেওয়া হয়েছে। বর্তমানে ছাত্র সংসদ ফান্ডের 1,82,00,000 টাকা ব্যাংকে জমা আছে। 2012-13 সেশনে 49 লাখ এবং 2021 সালে 12 লাখ টাকা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার সহ নামে বেনামে বিভিন্নভাবে, রাকসু ছিল না কিন্তু রাকসু ট্রেজারার ছিল, বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করা হয়েছে। আসন্ন
রাকসু নির্বাচনের ব্যয় সংক্রান্ত কোনো বাজেট পাশ করেনি নির্বাচন কমিশন। তাদের ধারণা 30 লাখ টাকার ব্যালট সহ মোট ব্যয় হবে 85 লাখ টাকা। তবে নির্বাচন আয়োজনের এ ব্যয় রাকসু ফান্ড না বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে হয়নি সে সিদ্ধান্ত। এখন পর্যন্ত আমাদের এফডিআর ভাঙার আমাদের চিন্তা নাই। আমরা প্রশাসনের সাথে আমরা নেগোসিয়েশনে আছি, যদি করা সম্ভব হয় তাহলে আমরা সেখানেই যাব। রাকসু নির্বাচনের আগে প্রত্যেক প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক। টেস্টের ব্যয় কমিশন না প্রার্থী কে করবে সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। ডোপ টেস্টের জন্য যে ফিটা নির্ধারণ করা হয়েছে 900 টাকা, এটা একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষে বহন করা সম্ভব না। তো আমরা চাই যে ডোপ টেস্টটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম আন্ডারে হোক। রাকসুর যে অথরিটির নির্বাচন কমিশনের অর্থায়নে হবে, ছাত্ররা তো এখানে পয়সা দেবে না। রাকসু ভবনে 12টি সংগঠন কার্যক্রম পরিচালনা করে। তাদের পুনর্বাসন সিদ্ধান্ত না হওয়ায় ক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীরা। রাকসু নির্বাচন হলে পরে এই রাকসু ভবনে যেসব সংগঠনগুলো কাজ করছিলাম তারা কোথায় যাব এই বিষয়ে আমরা এখনো দুয়াশার মধ্যে আছি। আমাদের একটা পুনর্বাসন করে আমাদের সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করে দিতে হবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নির্বাচন কমিশনের সঙ্গে শিগগিরই সব বিষয়ে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে। একটা সুন্দর নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যেটা সঙ্গত মনে করবে, আমার তাদের উপরে আস্থা আছে, তারা সেরকম একটা ব্যবস্থাই নেবে। 24 আগস্ট শুরু হয়ে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হওয়ার কথা ছিল 26 আগস্ট। পরে সে সময়সীমা বাড়ানো হয় 31 আগস্ট পর্যন্ত। এই নির্বাচনে 17টি হলের মোট ভোটার প্রায় 25,000। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। আলাদা দাবি দেওয়া ঘিরে স্নাতক প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে তৈরি হয়েছে পাল্টাপাল্টি অবস্থান। গাজীপুর ও রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচিতে অচল হয়ে পড়ে সড়ক, বিপাকে পড়েন সাধারণ মানুষ। পরে কর্মসূচি তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। আলাদা আলাদা দাবি নিয়ে প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক অবরোধ। মঙ্গলবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নিজেদের 7 দফা দাবি নিয়ে গাজীপুর চৌরাস্তা অবরোধ করেন ডিপ্লোমা প্রকৌশলীরা। উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে স্লোগানে উত্তাল হয়ে ওঠে সড়ক। তাদের দাবি, বুয়েট, রুয়েট ও চুয়েটের থেকে পাশ করা প্রকৌশলীরা এই পদে পরীক্ষা দিতে আগ্রহী হওয়ায় হুমকিতে রয়েছেন তারা। যদিও 2 ঘন্টা পর কর্মসূচি প্রত্যাহার হলে স্বাভাবিক হয় যান চলাচল। অপমাননা, অসম্মানজনকভাবে, ন্যাক্কারজনকভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্থা করছে, ছোট করছে, তার প্রতিবাদ বিক্ষোভ মিছিল। নেসকোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বিএসসি ইঞ্জিনিয়াররা মব সৃষ্টি করে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এর প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। এদিকে 3 দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্নাতক না হয়ে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার না করার এবং 9ম ও 10ম গ্রেডের কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করার দাবি তোলেন তারা। মঙ্গলবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলে তাদের কর্মসূচি। এ সময় তারা বলেন, এই আন্দোলন প্রকৌশল খাতের উন্নয়নের জন্য। এ সময় নিজেদের দাবির জায়গা পরিষ্কার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গ্রেড ছিল 11তম গ্রেড পর্যন্ত, সেটা জোর করে সেটা 10ম গ্রেড নিয়ে এখন হচ্ছে গিয়ে 10ম গ্রেড থেকে আবার তারা প্রমোশন না হচ্ছে 33% নিয়ে গেছে। নিয়োগের ব্যবস্থা আটকে দিচ্ছে এবং সেটার মাধ্যমে তারা যে শূন্য আসন যে খালি হচ্ছে তারা সুন্দর মতো প্রমোশন নিয়ে নিচ্ছে। নার্সিং যারা করে তারা কি মাত্র 4 বছর প্র্যাকটিস করে আপনি ওই তারা কি ডক্টরের মর্যাদা কখনো পেতে পারে? সেম জিনিসটাই কিন্তু এখানে হচ্ছে। এ সময় প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতিনিধিরা অভিযোগ করেন, প্রকৌশল খাতের সকল দুর্নীতি এবং অনিয়মে ডিপ্লোমা প্রকৌশলীরা জড়িত। পরে বুধবার সারা দেশ থেকে ঢাকামুখী লং মার্চ ঘোষণা করেন তারা। দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবে। বুয়েটের 17 ব্যাচের শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনকে নেসকোতে ডিপ্লোমা প্রকৌশলীরা হত্যার হুমকি দিয়েছেন। এমন অভিযোগকে কেন্দ্র করেই এই কর্মসূচির শুরু। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, মার্কিন শুল্ক আরোপে চীনের $3 বিলিয়ন গার্মেন্টস অর্ডার বাংলাদেশে আসার সুযোগ। কাঁচামাল সংকট ও আমলাতান্ত্রিক জটিলতায় হারানোর শঙ্কা, নীতি পরিবর্তনের আহ্বান। আসন কমানোয় বাগেরহাটবাসী ইসির সমালোচনা করলেও বাড়ানোর কারণে খুশি গাজীপুরের মানুষ। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি শুনানিতে ইসিকে অভিনন্দন জানান তারা। তৃতীয় দিনে ঢাকা অঞ্চলের 27টি আসনের 3 শতাধিক দাবি আপত্তি শুনানি হবে।
সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে বাগেরহাটের আসন কমানোই ক্ষোভ জানান আপিলকারীরা। উল্টো দিকে আসন বাড়ায় ইসির প্রশংসায় পঞ্চমুখ গাজীপুরবাসী। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ের তৃতীয় দিনের শুনানিতে ছোটখাটো কিছু অভিযোগ তুলে ধরলেও গাজীপুর এলাকাবাসী বলেন আসন বাড়ানো ইস্যুতে কমিশনের পাশে থাকবেন তারা। বিজ্ঞ নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে 5টির জায়গায় 6টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য সমগ্র গাজীপুরবাসীর তরফ থেকে আমরা নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি। জনসংখ্যার পুনর্বিন্যাস বিভাজনের ভিত্তিতে যেভাবে ওনারা এই আসনগুলো পুনর্বিন্যাস করেছে সেটা জাতির জন্য একটি মঙ্গলজনক। আমাদের প্রধান দাবি ছিল যে আমরা আবার পূর্বের ন্যায় আমাদের 4টি আসন ফিরিয়ে দিয়ে আমাদের পুনর্বাসন করা সংসদীয় আসন ফিরিয়ে দেওয়া। এদিন ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের 27টি আসনের শুনানি হয়। এর মধ্যে সবচেয়ে বাগড়া বাঁধে ঢাকা 1 আসন নিয়ে। ঢাকা যেন ওই 2008 সাল পর্যন্ত যে অবস্থা ছিল ওই অবস্থায় দোহারকে যেন ঢাকা 1 আসন ঘোষণা করা হয় আর নবাবগঞ্জকে যাতে ঢাকা 2 ঘোষণা করা হয়। কামরাঙ্গীর চর, সাভারের 3টা ইউনিয়ন এবং কেরানীগঞ্জের 5টা ইউনিয়ন নিয়ে যে সংসদীয় আসন ঢাকা 2 গঠিত হয়েছিল পূর্বে, সেই আসনে আমরা থাকতে চাই। বুধবার শেষ হবে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপি ও এনসিপির কর্মীদের হাতাহাতির ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় জিডি করেছে নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপি ও এনসিপির মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। গত রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসন নিয়ে শুনানি চলাকালে এনসিপি ও বিএনপির অনুসারীদের মধ্যে এই হাতাহাতি হয়। বর্ষার সঙ্গে সঙ্গেই ডেঙ্গু আক্রান্তের হার বেড়ে যায়। আশঙ্কাজনক পর্যায়ে না পৌঁছালেও বিশেষজ্ঞদের পরামর্শ বাড়তি সতর্কতা অবলম্বনের। অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধ জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি লার্ভা ধ্বংসের প্রতি গুরুত্ব দিচ্ছে সিটি কর্পোরেশন। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। বৃষ্টি মানেই ঠান্ডা হাওয়া, সবুজ প্রকৃতি। তবে এই বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে চোখ রাঙাতে থাকে ডেঙ্গু। সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম হলেও এখন বছর জুড়েই কমবেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানুষ। আগে ঢাকা কেন্দ্রিক হলেও এখন দেশের প্রায় সব জেলাতেই ছড়িয়ে পড়েছে এডিস মশা। 24শে আগস্ট একদিনে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শনাক্ত করা হয় চট্টগ্রামে। এর আগে অধিকাংশ সময় ডেঙ্গু শুরু হতো রাজধানী অথবা কোনো মহানগরে। এবার কিন্তু ডেঙ্গুর ব্যাপকতা শুরু হয়েছে মফস্বলে। ডেঙ্গুর লক্ষণে ব্যাপক পরিবর্তন এসছে। সম্ভবত আমরা মনে করছি ডেঙ্গু ভাইরাসের আচার আচরণেও পরিবর্তন এসছে, যদিও ব্যাপারটা নিয়ে ব্যাপক কোনো গবেষণা বাংলাদেশে হয়নি। অন্যান্য বছরের তুলনায় এবছর জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেলে দ্রুত পরীক্ষা নিরীক্ষা আর বাড়তি সতর্কতা অবলম্বনের। এখন তো অনেকগুলো কারণে জ্বর হচ্ছে, ডেঙ্গুর জন্য চিকনগুনিয়া, করোনা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা অন্য সংক্রমণ। যদি জ্বর হয়, জ্বরের সাথে শরীর ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা, পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি ভাব বা মাথা ব্যথা থাকে, তাহলে ঘরে বসে থাকাটা বোকামি হবে। নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে চিকিৎসক 1-2টি পরীক্ষা করে এটি কোন ধরনের জ্বর সেটি নিরূপণ করবেন এবং সেই অনুযায়ী পরামর্শ দেবেন। ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতা নয়, বরং জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে সিটি কর্পোরেশন। লার্ভা যাতে বাড়তে না পারে সেজন্য নিয়মিত লার্ভিসাইডিং করা হচ্ছে। এলাকাবাসীকে সাথে নিয়ে যে জায়গাগুলোতে এক পশলা বৃষ্টি হলেই মশার ব্রিডিং প্লেস হয়, আমরা সেগুলোকে রিমুভ করার চেষ্টা করব। এটা আগামী সপ্তাহ থেকে আমাদের হবে। টোটাল আমরা প্রায় 90টার মতো প্রোগ্রাম রেখেছি। যেই ওয়ার্ডগুলো সবসময় ঝুঁকিপূর্ণ, বিভিন্ন সার্ভিলেন্সে চলে আসে ঝুঁকিপূর্ণ হিসেবে, আমরা সেই ওয়ার্ডগুলো থেকেই এই কার্যক্রম পরিচালনা করব। বিশেষজ্ঞরা বলছেন এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারলে অচিরেই ডেঙ্গু পরিস্থিতি হতে পারে ভয়াবহ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। পিকে হালদারের 4 প্রতিষ্ঠান সহ ভেঙে পড়া নন ব্যাংকিং প্রতিষ্ঠান বা ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানের আমানতকারীরা এখনও ফেরত পাচ্ছেন না তাদের সঞ্চিত অর্থ।
এমন অবস্থায় ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠান সংস্কারে ৮,০০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক খাতের স্বার্থে কাঠামোগত সংস্কারের পাশাপাশি আমানতকারীদের অর্থ ফেরতের নিশ্চয়তা থাকতে হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। সমিতিতে 500 জন মেম্বার, মোর দেন 500। ওনাদের সংগ্রহ করার টাকা আমরা নিয়ে এখানে রাখলাম, ওনাদেরকে আমরা ফেরত দিতে পারছি না। 6-7 বছর হয়ে গেছে, ইনস্টিটিউশন বন্ধ আছে, কোনো টাকা দিচ্ছে না। শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের অর্থ লোপাট লুটে নিয়েছে পুরো সমিতির 500 মানুষের ভাগ্য। তো অনেক আছে যারা খুব খারাপ পজিশনে মারা গেছে, অনেক আছে যারা হয়তো রেখেছিল তাদের মেয়েদের বিয়ের জন্য হচ্ছে না। 2014 সাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার নামে বেনামে কিনে আস্থাভাজনদের বসিয়ে নিয়ন্ত্রণে নেয় পিকে হালদার অর্থাৎ প্রশান্ত কুমার হালদার। সেসব আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ নন ব্যাংকিং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই 4টি প্রতিষ্ঠান সহ 9টি নন ব্যাংকিং প্রতিষ্ঠান নিয়ে এখন বিপাকে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতে পিকে হালদারের ঘটনায় সে সময় আটক করা হয় পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, রিলায়েন্স ফাইন্যান্স সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতাপশালী নিয়ন্ত্রকদের। তবে 5 বছরেও এসব প্রতিষ্ঠানের অবস্থা ফেরেনি, বরং লুটপাটে ব্যাংক বহির্ভূত খাতের 6টিতে 95% বেশি খেলাপি। ফলে একদিকে নতুন আমানত যোগ হচ্ছে না, অন্যদিকে নিজেদের অর্থ ফেরত পাচ্ছেন না অনেক আমানতকারী। ফাইন্যান্সিয়াল সেক্টর টিকে থাকার স্বার্থে বন্ধ করব, অ্যাকশন নেব, যারা ফ্রড করেছে তাদের পানিশমেন্টের ব্যবস্থা করব, এগুলো তো রিফর্মসের প্রায়োরিটি, কোনো সন্দেহ নাই। বাট অ্যাট দ্য সেম টাইম এই কনফিডেন্সটা কিন্তু আমাদের আমানতকারীদের মধ্যে দিতে হবে যে আপনাদের টাকা আপনারা ফেরত পাবেন। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 22টিকে পুনর্গঠন করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। ফলে লিজিং কোম্পানিগুলোর ভাগ্য ফেরাতে 7 থেকে 8,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা চলছে খাত সংস্কারে। কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন হবে। ব্যাংকের মতো অত বিশাল ফিগার হবে না, কিন্তু এই ফিগারও কয়েক হাজার কোটি টাকা হবে। আমার মনে হয় 7-8 কোটি টাকার প্রয়োজন হতে পারে। তবে আইডিএলসি, ইউনাইটেড, লঙ্কা বাংলা, এলায়েন্স, ডিবিএইচ, আইপিডিসি ও স্ট্র্যাটেজিক ফাইন্যান্স সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের খেলাপির হার 10% কম, যা দাঁড়িয়ে আছে গুড গভর্নেন্স বা প্রতিষ্ঠানগুলোর সুশাসন চর্চার উপর ভিত্তি করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মার্কিন শুল্ক জটিলতার কবলে পড়া চীনের $3 বিলিয়ন বেশি গার্মেন্টস অর্ডার বাংলাদেশে আসার সুযোগ সৃষ্টি হলেও নানামুখী জটিলতায় তা হারানোর শঙ্কা সৃষ্টি হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতির সংকট যেমন রয়েছে, তেমনই রয়েছে কাঁচামাল আমদানি এবং তৈরি পোশাক রফতানিতে আমলাতান্ত্রিক জটিলতা। সমস্যা সমাধানে ফ্রি অফ কস্ট FOCর ক্ষেত্রে নীতি পরিবর্তনের আহ্বান BGME-এর। শাখাওয়াত টিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে একক দেশ হিসেবে চীনের সরাসরি অংশগ্রহণ একেবারে নগণ্য। 2024-25 অর্থ বছরে অপ্রচলিত বাজার চীনে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র $225.74 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা আগের অর্থ বছরও ছিল $217.21 মিলিয়ন মার্কিন ডলার। এখানে চাইনিজের মধ্যে কতগুলো মিল আছে, বড় বড় ইম্পোর্টার আছে, যারা রিটেলার থেকে ব্যবসা নিয়ে তারা আবার ব্যবসাটা প্লেস করে, ওই ব্যবসাটা অনেকগুলো বাংলাদেশে আসবে, কিন্তু ওরা ব্যবসাটা করে FOC, ফ্রি অফ কস্ট। তার মানে ও কাপড় দিয়ে দিবে, অ্যাক্সেসরিজ দিবে, আপনি শুধু সেলাই করবেন। এটা আমার জন্য অথবা যারা লার্জ ডাইরেক্টলি রিটেলের সাথে কাজ করে ওদের জন্য প্রযোজ্য না হলেও কিন্তু মিডল অথবা মিড সাইজের যে ফ্যাক্টরিগুলো আছে ওদের জন্য খুবই প্রযোজ্য। 39 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের বিপরীতে চীন থেকে আসা গার্মেন্টসের অর্ডারের পরিমাণ তুলনামূলক কম হলো। পরোক্ষভাবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে চীনের রয়েছে প্রভাব, বিশেষ করে FOCর আওতায় কাঁচামাল পাঠিয়ে বাংলাদেশ থেকে পোশাক তৈরি করে পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানির সুযোগ খুঁজছে চীন। অনেক অর্ডার কিন্তু চায়না থেকে বাংলাদেশে আসতেছে এবং এই মার্কেটটা কিন্তু আমাদেরকে ধরে নেওয়ার সুবর্ণ সুযোগ আছে। এই ক্ষেত্রে এনবিআরকে এগিয়ে আসতে হবে, কারণ চায়নার সাথে আমরা যদি কম্পিটিশন করতে চাই আমাদের নিজেদেরকে অনেক ডেভেলপ হতে হবে এবং এটা হচ্ছে একটা ভালো সময়। এই যে আমেরিকার সাথে চায়নার যে যুদ্ধটা চলছে, এই ট্যারিফ নিয়ে, এইসব নিয়ে, আমাদেরই এখন টাইম নিজেদেরকে ডেভেলপ করে অর্ডারগুলো গ্যাদার করা। কিন্তু আমদানি ও রপ্তানি নীতির নানা জটিলতায় তা সম্ভব হয়ে উঠছে না বলে দাবি BGME-এর। এক্ষেত্রে অত্যাধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে বাংলাদেশে, বিশেষ করে উন্নত প্রযুক্তি ব্যবহার করা গেলে স্যুট জ্যাকেটের মতো উচ্চ মূল্যের পোশাক তৈরির অর্ডার পাবে এখানকার গার্মেন্টস ব্যবসায়ীরা।
চায়নার ওই অর্ডারগুলিকে আমাদের দেশে আনতে চাই, তাহলে আমাদের কিন্তু ওই প্রযুক্তি আহরণ করতে হবে। এই প্রযুক্তি আহরণ কিন্তু ব্যয় সাপেক্ষ, প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন। এক্ষেত্রে সরকার যদি আমাদেরকে মানে স্বল্প সুদে যদি লোনের ব্যবস্থা করে অথবা বিভিন্ন ব্যবস্থা করে দিতে পারে, তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের শুল্ক হার এখন 125 থেকে 145%। এই নিয়ে দুদেশের শুরু হওয়া টানাপোড়েন স্বাভাবিক পর্যায়ে আসেনি। এই অবস্থায় বিরাজমান সংকটগুলো কাটাতে পারলে আশার আলো হবে বাংলাদেশের। এটার যে ইয়ার্নগুলো যে ডাইং করতে হয়, ডাইং এর ফ্যাসিলিটি পর্যন্ত বাংলাদেশের নাই, যার ধরুন এই ব্যবসাটা আমরা বিগত 5 বছর থেকে কাস্টমার আমাদেরকে বলার পরও কিন্তু আমরা টেকনোলজির অভাবে এইটা বাংলাদেশে রিলোকেট করতে পারিনি। এখন একটা অপশন আছে, চায়না ইজ দ্য বেস্ট প্লেয়ার। চায়না যেহেতু ব্যবসাটা রিলোকেট করছে ট্যারিফগত কারণে, অন্য দেশে নিচ্ছে, আমরাও সেটা নিতে চাচ্ছি, আমাদের কাছে অফার আছে। বিশ্বের তৈরি পোশাক রপ্তানির শীর্ষস্থানে রয়েছে চীন, দ্বিতীয় স্থান দখলে প্রায় জোর লড়াই চালিয়ে আসছে বাংলাদেশ ও ভিয়েতনাম। কাটিং, সুইং, ফিনিশিং এবং সর্বশেষ প্যাকেজিংয়ের প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তির, আর তাতে খরচ যেমন কমবে ঠিক তেমনি পোশাকও হবে আন্তর্জাতিক মানের। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। ভারতের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা 50% শুল্ক কার্যকর হচ্ছে আজ থেকে। তবে শুল্কের প্রভাবে এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রফতানি বাণিজ্য। সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে তৈরি পোশাক, হীরা গহনা ও চিংড়ি, এই 3 প্রধান রফতানি খাতে। বাতিল হচ্ছে একের পর এক অর্ডার। ঝুঁকিতে পড়েছে লাখো মানুষের কর্মসংস্থান। গেল 6 আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য প্রবেশে মোট শুল্ক দাঁড়ায় 50%, যা কার্যকর হচ্ছে বুধবার থেকে। বিবিসি বলছে, নতুন শুল্ক হার কার্যকর হওয়ায় ভারত থেকে আমদানি করা শার্ট $10 পরিবর্তে $16 বিক্রি করতে হবে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে। এ অবস্থায় ভারতীয় প্রতিষ্ঠানের অর্ডার বাতিল করে চীন, বাংলাদেশ, ভিয়েতনাম থেকে পোশাক নিচ্ছে মার্কিন ব্র্যান্ডগুলো। অর্ডার না থাকায় কাজ হারাচ্ছেন বহু শ্রমিক। বিশ্বে উত্তোলিত প্রতি 15টি প্রাকৃতিক হীরার মধ্যে 14টিরই কাটা ও পলিশের কাজ হয় গুজরাট রাজ্যের সুরাট শহরে। বছরে $28.5 বিলিয়ন হীরা গহনা রফতানি করে ভারত, যার 1/3 যায় যুক্তরাষ্ট্রে। তবে সেই বাণিজ্য এখন 2 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। কারখানাগুলোতে নেই আগের মতো কর্মমুখর পরিবেশ। চাপে পড়েছে ভারতের চামড়ার জুতা শিল্প। দেশটির আগ্রা শহরে হাজার হাজার মানুষ জুতা তৈরিতে কাজ করেন, সেখানেও বাড়ছে উদ্বেগ। হুমকির মুখে চিংড়ি রফতানিও। দাম পড়ে যাওয়ায় উৎপাদন কমিয়েছে হ্যাচারিগুলো। নেতিবাচক প্রভাব পড়ছে প্রায় 30 লাখ মানুষের জীবন জীবিকায়। এদিকে ট্রাম্পের এই শুল্ক আরোপকে ভারতের অর্থনীতির জন্য বড় হুমকি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। জিনাতারা জশোয়া, সময় সংবাদ। আবহাওয়া অনুকূলে নাটোরে পাটের বাম্পার উৎপাদন হয়েছে। বেসরকারি পাটকলে চাহিদা বাড়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা, এতে খুশি তারা। বিদেশে রফতানির উদ্যোগ নেওয়া হলে পাটের সুদিন ফিরবে বলে জানায় স্থানীয় ব্যবসায়ী ও কৃষি বিভাগ। আল মামুনের পাঠানো তথ্য ও রকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। বিভিন্ন খাল ও জলাশয়ে কাটা পাট জাগ দিচ্ছেন কৃষক, কেউ বা পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে এবার নাটোরে পাটের ভালো উৎপাদন হয়েছে। কৃষকদের দাবি, গত বছর বিঘা প্রতি সর্বোচ্চ 8 মণ উৎপাদন হলেও এবার হয়েছে 10 থেকে 12 মণ। বেসরকারি পাটকলগুলোতে চাহিদা বাড়ায় টানা 7 বছর পর এবার পাটের উচ্চ মূল্য পেয়ে খুশি কৃষকরা। তারা বলছেন, চাষ থেকে বাজারজাত পর্যন্ত প্রতি বিঘায় 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়েছে। হাটগুলোতে প্রতি মণ পাট 3,500 থেকে 4,000 টাকায় বিক্রি হচ্ছে, ফলে বিঘা প্রতি 35 থেকে 40 হাজার টাকা পাচ্ছেন। এছাড়া প্রতি বিঘায় উৎপাদিত পাট খড়ি বিক্রি করে আয় হচ্ছে 10 থেকে 12,000 টাকা। খরচ বেশি হলেও আপনার পাটের ফলন মোটামুটি ভালোই। 800-900 হাজার টাকার মতো দাম বেশি। দাম উপরে 4,000-4200। এরকম দাম যদি থাকে তাহলে আমরা পাট করব। পাটকে সোনালী আঁশে রূপান্তর করতে রফতানির উদ্যোগ নেয়ার দাবি ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তার। চাহিদা বাড়ছে, এজন্য বেশি দামে ক্রয় হচ্ছে, বেশি দামে বিক্রি হচ্ছে। যদি আমরা বেনাপোল পাটটা সরাসরি পাঠাতে পারি তাহলে এখানে ব্যবসায়ীরা লাভবান হবে, প্লাস গৃহস্থ লাভবান হবে। সোনালী আঁশের যে দিন আমরা পাটকে স্বর্ণসূত্র বলতাম, সেটি কিন্তু হয়তো
আস্তে আস্তে ফেরত আসতে পারে যদি এই পাটটাকে রপ্তানি করা যায়। গত মৌসুমে জেলায় ২৮,৮৯২ হেক্টর জমিতে ৭০,২৯৩ মেট্রিক টন পাটের উৎপাদন হয় চলতি বছর, যা বেড়ে দাঁড়ায় ৩০,৬৩০ হেক্টরে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ৭৪,৭১২ মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। ভোরের সময় আরও থাকছে। আমার থেকে 10টা দলিলে 20,000 টাকা তারা চায়। 5 বিঘা মাটিতে আমার 60,000 টাকা চাইছে। ওই দালালের ধরলে সে কাজ হবে, তাছাড়া হয় না কাজ। ঘুষ ছাড়া মেলে না কোনো সেবা। অফিসে অবৈধ লেনদেন, অনিয়ম দুর্নীতির আখড়া নওগাঁর ভূমি অফিসগুলো। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর জলসীমায় বেপরোয়া হয়ে উঠেছে আরাকান আর্মি। গত 4 দিনে নাফ নদীর জলসীমা থেকে 6টি ট্রলার সহ 44 জেলেকে ধরে নিয়ে গেছে তারা। এ নিয়ে টেকনাফে উপকূল জুড়ে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। জেলেদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ ও নাইখংদিয়া এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন ট্রলার মালিক সমিতি। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীর জলসীমা শাহপুরী দ্বীপের নাইখংদিয়া জলসীমা অংশে একের পর এক ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। টেকনাফ থেকে ট্রলার নিয়ে সাগরে যাওয়া কিংবা মাছ শিকার করে ট্রলার নিয়ে ফেরার সময় অস্ত্রের মুখে ধরে নিয়ে যাচ্ছে তারা। এ নিয়ে গেল 22 দিনে মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে 51 জন জেলেকে, যাদের কোনো খবর পাচ্ছে না জেলে পরিবারগুলো। তাদের ফিরিয়ে না দেওয়ায় টেকনাফ উপকূল জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। যখন আমরা ট্রলার নিয়ে নাফ নদীতে বড়শি মারতে আর জাল বসাতে যাই, আরাকান আর্মিরা আসা স্পিডবোট নিয়ে আসা, এরা আমাদেরকে ধরে নিয়ে যায়। বাদ পানিলে বেশি কষ্ট পারে আর তো বুঝিয়ে বেশি আদের আর তো অনেক কিছু না, ধন সম্পত্তি নাই, অন্য পেশা নাই। তাহলে আর নিজে কুলি কাম করি নেবারির, কোনো লেবারি কাম করি নেবারির, তাহলে আর কি করি চলিও। ট্রলার মালিক সমিতির দাবি, সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে আরাকান আর্মি। এতে মাছ ধরা হয়ে উঠেছে কঠিন। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে শাহপুরী দ্বীপের পূর্ব দক্ষিণে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইখংদিয়ায় বিজিবি ও কোস্টগার্ডের নজরদারি বাড়ানোর দাবি তাদের। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আবেদন, ওনারা যদি আমাদের চলাচলের রাস্তাটা একটু নিরাপত্তা দেয় আমাদেরকে, তাহলে আমরা স্বাভাবিকভাবে সাগরে যেয়ে আমরা কি জাল মেরে সাগরে সাগর থেকে আমরা নিশ্চিতভাবে কুলের মধ্যে ফিরতে পারবো। 7 দিনের মধ্যে 46 জন জেলে বুসসহ ধরে নিয়ে গিয়ে এই ব্যাপারে আমি সরকারের সহযোগিতা কামনা করি। তবে বিজিবি বলছে, সীমান্ত এলাকা সংবেদনশীল হওয়ায় জেলেদের আরও বেশি সতর্ক হতে হবে। যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে। সীমান্ত যদি অতিক্রম না করে, সেই ক্ষেত্রে আসলে মিয়ানমারের ওই পাশে কারোই কোনো ক্ষমতা নাই আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। 2024 সালের ডিসেম্বর থেকে চলতি আগস্ট পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে 250 জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বিজিবির তৎপরতায় 189 জন জেলে এবং 27টি ট্রলার ও নৌকা ফিরিয়ে আনা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বগুড়ায় ফতেহ আলী সেতু পুনর্নির্মাণের মেয়াদ 2 দফায় শেষ হয়েছে কয়েক মাস আগেই। সেতুটি ভাঙার 2 বছর অতিবাহিত হলেও কাজ সম্পূর্ণ না হওয়ায় চরম ভোগান্তিতে 4 উপজেলার অন্তত 12 লাখ মানুষ। অবশ্য চলতি বছরের ডিসেম্বর নাগাদ সেতুসহ সংযোগ সড়কের কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ ওয়ালের রিপোর্ট। সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার দ্বিতীয় দফার সময়সীমাও শেষ হয়েছে 6 মাস আগে, অথচ এখনো দৃশ্যমান হয়নি সেতুর মূল অবকাঠামো কিংবা সংযোগ সড়ক। 2018 সালে পরিত্যক্ত ঘোষণার পর 2023 সালের জানুয়ারিতে বগুড়ায় করতোয়া নদীর উপর ফতেহ আলী সেতুর পুনর্নির্মাণ কাজ শুরু হয়। প্রথম দফায় প্রকল্পের মেয়াদ শেষ হয় 2024 সালের মে মাসে। পরে সড়ক বিভাগ মেয়াদ বাড়িয়ে 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে। তবে নির্ধারিত সময়সীমা পার হলেও আশানুরূপ অগ্রগতি হয়নি কাজে। এরই মধ্যে প্রকল্পের অর্ধেক কাজ শেষ করে গত 17 এপ্রিল সেতুটি হাঁটা চলার জন্য খুলে দেওয়া হয়, কিন্তু এখনো অসম্পূর্ণ রয়ে গেছে মূল অবকাঠামো, ফুটপাত, রেলিং ও সংযোগ সড়ক নির্মাণ। এতে বাড়ছে জলভোগান্তি। কৃষি ও ব্যবসায়িক পণ্য পরিবহনে ব্যয় হচ্ছে দ্বিগুণ অর্থ। কষ্ট শেষ নাই,
মানে মানুষ চলাচল করতে পারে না, আর হাঁটাটা অনেক বুড়ো লোক যেতেও পারে না। অত্যন্ত ভোগান্তি, এবং এখানে ব্যবসা বাণিজ্যও চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের ভিতর কমপ্লিট করে দেয়, তাহলে সাধারণ জনগণের যে ভোগান্তি আছে সেই ভোগান্তিটা আর থাকবে না। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার পেছনে বর্ষার পানি, ভূগর্ভের পাথরের স্তর আর ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুনর্নির্মাণ কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। আমাদের মূল স্ট্রাকচারের কাজ শেষ, অ্যাপ্রোচ সড়কের কাজও প্রায় 80% শেষ। আমরা আশা করতেছি আগামী মাসের 20 তারিখের মধ্যে আমরা হয়তো রাস্তার কাজটুকু শেষ করতে পারবো। 69 মিটার দৈর্ঘ্যের ফতে আলী সেতুর পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে 19 কোটি 83 লাখ টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে নওগাঁর ইউনিয়ন ভূমি অফিসগুলো। জমি খারিজ, খাজনা প্রদান, নামজারি রেকর্ড সংশোধন সহ সব ক্ষেত্রেই টাকা ছাড়া মিলছে না কোনো সেবা। জমির পরিমাণ দেখে চুক্তি করা হচ্ছে টাকা, অফিসেই লেনদেন হচ্ছে অবৈধ অর্থ। ভুক্তভোগীদের অভিযোগ, অফিসের নিয়োগ করা দালাল ছাড়া কোনো কাজ নিয়ে গেলেই অসঙ্গতির যেন শেষ নেই, আবার সেই কাজই হচ্ছে টাকা দিলেই। তবে অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। লেনদেন কালকে আসেন, আমি বলবো নি। এই দিক দিয়ে ভালো দালাল করছে, আপনি অনেক কম চাইছেন। দালাল থেকে আপনারা কম চাইছেন। বারবার ভূমি অফিসে ধর্ণা দিয়েও কাজ হচ্ছিল না। সবশেষ জমি খারিজের জন্য এভাবে অর্থের চুক্তি শেষে নগদ টাকা হাতে গুনে নেন নওগাঁর মান্দা উপজেলার মৈনম গণেশপুর ইউনিয়নের ভূমি অফিসের সহকারী রিনা পারভিন। নওগাঁর 11টি উপজেলার তৃণমূল ভূমি অফিসগুলোতে চলছে অনিয়মের রাজত্ব। জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান, ভূমি খারিজ, মালিকানা সংশোধন সহ বিভিন্ন সেবার জন্য এসব অফিসে আসেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, অফিস কর্মকর্তাদের নিয়োজিত দালালের বাইরে খাজনা খারিজের কাগজ জমা দিলেই দিনের পর দিন হয়রানি সহ অনেক সমস্যায় পড়তে হয়। আবার সেই কাজই হচ্ছে নির্ধারিত টাকা হাতে পেলেই। আমি 10টা দলিল নিয়ে আসছি, আমার থেকে 10টা দলিলে 20,000 টাকা তারা চায়। ওই দালালের ধরলে সে কাজ হবে, তাছাড়া হয় না কাজ। একটা 9,000, একটা 6,000, 14,000 কিছু দিলে বা কমে দিবে। তার লাগবে 100 টাকা, করছে 3,000 4,000 টাকা নিয়ে আসো। 5 বিঘা মাটি তো আমার 60,000 টাকা চাইছে। 60,000 কেন দিতে হবে? খারিজ করা লাগবে। আগে হলো দালালের টাকা দিতে। হ্যাঁ, দিলে ওরা খারিজ বাকি দিবে। ভূমি অফিসের এই অবৈধ লেনদেনে অফিস সহকারী থেকে কর্মকর্তাদের জড়িত থাকার রয়েছে অভিযোগ। তবে তা মানতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমি নেইনি, আমি তো দেখে আমি নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছি। কি দেখতেছি আমি যে 5 মাস এখানে দায়িত্বে আছি, এই 5 মাসের মধ্যে যারা বলছে তারা 5 মাসের মধ্যে এখানে অফিসে আসেন নাই। হতে পারে 5 মাস আগে হতে পারে। ভূমি সেবা মানুষের কাছে পৌঁছে দিতে জেলার বিভিন্ন ইউনিয়নে ভূমি মেলা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন। তবে ভূমি সেবা নিয়ে কোনো অনিয়মের প্রমাণ পেলে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। প্রত্যেকটা অভিযোগের আমরা তদন্ত করে যদি সে দোষী হয় তার বিরুদ্ধে আমাদের যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া সেটা আমরা সবসময় নিয়ে থাকি, এবং এটা চলমান একটা প্রক্রিয়া। নওগাঁর 99টি ইউনিয়নে ভূমি সেবার অফিস রয়েছে 61টি। ভূমি সেবার অন্তত 10টি খাত রয়েছে, যে খাতগুলো সেবার জন্য এই তৃণমূল পর্যায়ে ভূমি অফিসগুলোতে ভুক্তভোগীরা আসছেন। কিন্তু এখানকার স্থানীয় যেসব কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে রয়েছে সুনির্দিষ্ট অনৈতিক লেনদেনের অভিযোগ সহ নানা অভিযোগ। এসব অভিযোগ উত্তরণের জন্য ভুক্তভোগীরা দাবি করছেন। নওগাঁর মৈনম ভূমি অফিস থেকে এমআর রকি, সময় সংবাদ। সংস্কারের অভাবে বেহাল দশা জয়পুরহাট পৌরসভার বেশিরভাগ সড়কের। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও মাটি দেবে গেছে। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে খানাখন্দে। পৌরবাসীর অভিযোগ, নিয়মিত সব ধরনের কর পরিশোধের পরও হয়নি উন্নয়ন। তবে শিগগিরই নতুন করে অন্তত 8 থেকে 10টি সড়ক সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও মাটি দেবে গেছে। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে খানাখন্দ। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা জয়পুরহাট পৌরসভার বেশিরভাগ সড়কের। নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। রাস্তা ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী। তারা জানান, নিয়মিত সব ধরনের কর পরিশোধ করা হলেও গত 5 দশকে উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রথম শ্রেণীর এ পৌরসভার। যে রাস্তা দিয়ে গাড়ি ঘাটা কিছু যানবাহন চলাফেরা করাই বড় মুশকিল হয়ে যায়। এই রাস্তায়
গাড়ি চালায় প্রতিদিন আমাদের গাড়ি নষ্ট হয়। বৃষ্টি হলে তো কোনোভাবে যাওয়া আসা করা যায় না। তবে শিগগিরই নতুন করে অন্তত 8 থেকে 10টি সড়ক সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। রাস্তাগুলোকে আমরা বিভিন্নভাবে তালিকাভুক্ত করেছি এবং বিভিন্ন চলমান প্রকল্পেতে আমরা ডিপিপি অন্তর্ভুক্ত করার জন্য প্রেরণ করেছি। প্রকল্প অফিস অনুমোদন সাপেক্ষে আমরা এই রাস্তাগুলোকে সংস্কার করব। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত জয়পুরহাট পৌরসভার মোট সড়কের দৈর্ঘ্য 219 কিলোমিটার। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। নিবিড়, আপনাকে ধন্যবাদ। দেখছেন ভোরের সময়। ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা, বেরিয়ে গেছে রড। 60 বছরের পুরনো ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা সেবা। চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষব্যাধি ক্লিনিকের এমন দশায় আতঙ্কিত চিকিৎসক ও রোগীরা। তবে নতুন ভবন নির্মাণের জন্য চাহিদাপত্র দেয়া হয়েছে জানালেন সিভিল সার্জন জাহাঙ্গীর আলমের তথ্য ছবিতে রিপোর্ট। ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা, বেরিয়ে গেছে রড, দেখা দিয়েছে ফাটল। বৃষ্টি হলেই বিভিন্ন কক্ষে ঝরছে পানি। ক্ষতির মুখে কয়েক কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম। যে কোনো সময়ে ঘটতে পারে দুর্ঘটনা। আতঙ্কের রোগী ও চিকিৎসকরা। এ চিত্র চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষব্যাধি ক্লিনিকের। 60 বছরের পুরনো ভবনে ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন চিকিৎসক ও নার্স সহ স্টাফরা। তারা বলছেন 1960-এর দশকে নির্মাণ হয় ক্লিনিকটি। এরপর কয়েক দফায় মেরামত করা হলেও এখনও জরাজীর্ণ ও ভঙ্গুর অবস্থায় জেলার একমাত্র বক্ষব্যাধি ক্লিনিকটি। দীর্ঘদিন এমন অবস্থায় চিকিৎসা সেবা চললেও নতুন ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়নি। এখানে ওখানে ছাদ দিয়ে পানি পড়ছে, কখন ধসে পড়ে যাবে, ডাক্তারও মরবে, আমরাও মরবো। ছুট করে ছুটে পড়ে যাবে এমন অবস্থায় আছে, সব রড বাদ হয়ে গেছে সে জায়গায়। ভূমিকম্প হয় বা কোনো প্রাকৃতিক কোনো দুর্যোগ হয় তাহলে পরে বিল্ডিংটা ধসে যেতে পারে, এরকম একটা ভয় আছে। ভবনটি মেরামত করেও চালানো সম্ভব নয় বলছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আর নতুন ভবন নির্মাণের জন্য চাহিদাপত্র দেয়া হয়েছে জানালেন সিভিল সার্জন। ইতিমধ্যে বেশ কয়েকবার এটা মেরামত কাজ করা হয়েছে, কিন্তু আমরা সম্প্রতি দেখতেছি যে এতটাই খারাপ অবস্থা যে মেরামত কাজ করে এটাকে সাস্টেইন করা যাবে না। পরিকল্পনা আছে যে এই ভবনটা হচ্ছে নতুনভাবে গড়ে তোলা, আপাতত মেরামত করে ঝুঁকিটা যতটুকু হচ্ছে মিনিমাইজ করা যায়। বক্ষব্যাধি ক্লিনিকটিতে 2 জন চিকিৎসক সহ মোট 12 জন স্টাফ রয়েছেন। দৈনিক 40 থেকে 45 জন রোগী চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দিন দিন পরিবেশ নষ্ট হচ্ছে রাজশাহী নগরের। দেয়ালে দেয়ালে পোস্টার, যত্রতত্র আবর্জনা এবং ফুটপাত ও সড়ক দখলে হারাতে বসেছে নগরীর সৌন্দর্য। নগরবাসীর আশঙ্কা, এখনই নিয়ন্ত্রণ না করলে দূষণের শহরে পরিণত হতে পারে রাজশাহী। আব্দুল সালামের ছবিতে আলতাফ হোসেনের রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই যে এটি কোনো ফুটপাত। যেখানে থাকার কথা পথচারীদের নির্বিঘ্নে চলার পথ, সেখানে দখল করে বসেছে দোকানপাট আর অস্থায়ী স্থাপনা। শুধু তাই নয়, রাজনৈতিক পোস্টারে ঢেকে গেছে রাজশাহী শহরের দেয়াল, ট্রাফিক সাইন, এমনকি বিদ্যুতের খুঁটিও। যত্রতত্র ময়লা ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, শহরের বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। নগরের সৌন্দর্য নষ্ট করতে যেন চলছে এক মহা আয়োজন। পরিকল্পনা থাকলেও যথাযথ বাস্তবায়ন ও নিয়মিত তদারকির অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে পরিচ্ছন্ন ও সৌন্দর্যের খ্যাতি পাওয়া রাজশাহীর। নগরবাসীর সচেতনতা আর সংশ্লিষ্টদের উদ্যোগ ছাড়া সেই খেতাব হারিয়ে যেতে পারে এমন শঙ্কা অনেকের। সৌন্দর্য নষ্ট হওয়ার কারণ হচ্ছে আরেকটা আছে, ফুটপাতে কিছু অবৈধ দোকান, মানুষ হাঁটতে পারে না ঠিক মতো, ফুটপাত সব দখল করে নিয়েছে। এদিকে বর্জ্য ব্যবস্থাপনার অবস্থাও শোচনীয়। শহরের প্রতিদিনের উৎপাদিত বর্জ্যগুলো নিয়ে ফেলা হয় সিটি হাটের ভাগাড়ে, যা উপচে পড়ছে রাস্তা বা খোলা স্থানে। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা মাছির উপদ্রব। বিশেষজ্ঞরা বলছেন এতে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের মাঝে ছড়াচ্ছে নানা রোগ। তাদের বর্জ্য ব্যবস্থাপনা আলটিমেট যেখানে ফেলে সেই সিস্টেমটা আরও বেশি উন্নত হওয়া দরকার। পরিবেশ নষ্ট না হয় এবং রোগব্যাধি না ছড়ায় সেই বিষয়ে তাদের আরও বেশি সতর্ক হওয়া দরকার। তবে ফুটপাত দখলমুক্ত করা, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও দূষণ কমাতে কাজ চলছে বলে জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। ব্যানার পোস্টারের ব্যাপারে আপনাকে বললামই, ব্যানার পোস্টার বা অবৈধ যে ফুটপাত দখল, এগুলো ম্যাজিস্ট্রেট শাখার কাজ এবং তারা কন্টিনিউ করছে। পরিচ্ছন্ন শহরের স্বীকৃতি ধরে রাখতে এখনই কার্যকর উদ্যোগ জরুরি, এমন মত বিশেষজ্ঞ ও নগরবাসীর। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী।
কক্সবাজারের টেকনাফে বিজিবিকে গুলি করে মিয়ানমারে পালানোর পর বিপুল পরিমাণ অস্ত্রগুলি উদ্ধার করেছে বিজিবি জানায় টেকনাফের খবের দ্বীপ এলাকায় নদী পথে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক কিছু ব্যক্তির উপস্থিতি টের পায় বিজিবি। এ সময় তারা কয়েক রাউন্ড গুলি করে মিয়ানমারের অভ্যন্তরে নৌকা নিয়ে পালিয়ে যায়। পরে খড়ের দ্বীপ এলাকায় তল্লাশি করে লুকানো অবস্থায় G3 রাইফেল ম্যাগাজিন সহ মোট 507 রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো সীমান্তবর্তী এলাকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরা কারবারি অথবা সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে আনা হয়েছে বলে জানায় বিজিবি। 3 দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে রাজশাহী রেল স্টেশনে জড়ো হয়েছেন রুয়েট শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আলতাফ হোসাইন, সরাসরি যাচ্ছে তার কাছে। আলতাফ, প্রকৌশলীদের ঢাকা টু লং মার্চ টু ঢাকা যে প্রোগ্রাম, সেই কর্মসূচিতে যোগ দিতে রাজশাহী রেল স্টেশন থেকে রুয়েটের শিক্ষার্থীরা ইতিমধ্যেই স্টেশনে তারা জড়ো হয়েছে এবং তারা ট্রেনের ভিতরে প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যে আসলে ট্রেন ছেড়ে যাবে। মূলত গতকাল এই কর্মসূচি ঘোষণার পরে রুয়েটের শিক্ষার্থীরা আমাদেরকে জানায় যে তারা আসলে আজ ভোর থেকে তারা রাজশাহী থেকে বিভিন্নভাবে বাস এবং ট্রেন যোগে তারা ঢাকায় যাত্রা করবে। তারই অংশ হিসেবে আজ ভোর 4টার দিকে তারা বাসে করে রুয়েটের অন্তত 3 থেকে 400 শিক্ষার্থী তারা বাসে করে কিন্তু ইতিমধ্যে রওনা করেছে ভোর 4টার দিকে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের মাধ্যমে আরও প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থীদের আমরা দেখেছি তারা ট্রেনের ভিতরে প্রবেশ করেছে, তারা সিটে বসেছে এবং তারা বলছেন যে তারা আসলে এই যে লং মার্চ টু ঢাকা সেই কর্মসূচিতে তারা অংশ নেবে। জানিয়ে রাখি যে গতকালও রুয়েট শিক্ষার্থীরা এই যে চলমান যে আন্দোলন প্রকৌশলী অধিকারের ব্যানারে তাদের যে 3 দফা দাবি, সেই দাবিতে তারা কিন্তু আসলে গতকালও নেস্কোর সামনে তারা আন্দোলন করেছে। সেখানে তারা ঘেরাও কর্মসূচি পালন করেছে। বিশেষ করে পরশু রংপুরে বুয়েটের একজন প্রকৌশলী যাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করে সারা দেশে কিন্তু আসলে রংপুর সহ রাজশাহী সহ সারা দেশেই আসলে প্রকৌশলীরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং বিশেষ করে যেটি হচ্ছে যে তারা বেশ কিছুদিন ধরেই আসলে বেশ কয়েকটি দাবি করে তারা কিন্তু এই আন্দোলন চালাচ্ছে। এরই মধ্যে রংপুরে এই ঘটনার পরে তারা এই কর্মসূচি দিয়েছে ঢাকা টু লং মার্চ টু ঢাকা। এবং এই কর্মসূচিতে তারা আসলে বেশ কিছু দাবি উত্থাপন করছে। তারা বলছে যে ইঞ্জিনিয়ারিং 9ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। এই সহ আরও বেশ কিছু দাবি নিয়ে তারা কিন্তু কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে রংপুরের এই প্রকৌশলী জামানকে লাঞ্ছিত এবং হত্যার হুমকির পর রুয়েটের শিক্ষার্থীরা কিন্তু গতকালও কর্মসূচি পালন করেছে এবং আজ তারা লং মার্চ টু ঢাকায় অংশ নিতে ইতিমধ্যে রাজশাহী থেকে ছেড়ে যাচ্ছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে রুয়েটের শিক্ষার্থীরা এখন রেল স্টেশনে থেকে ঢাকায় আসছেন, সে খবর জানাচ্ছেন সহকর্মী আলতাফ হোসাইন। মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সাবেক সংরক্ষিত ইউপি সদস্যের স্বামীর দোকান ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নয়ারচর আদর্শ গ্রামের সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার। এ সময় তারা জানান, নয়ারচর আদর্শ গ্রামের একটি জমি ক্রয় বিক্রয় নিয়ে দ্বন্দ্ব হয় একই গ্রামের রিয়াদ আকনের। এ নিয়ে আম্বিয়া বেগম মামলা করলে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সোমবার দুপুরে রিয়াদ আকন দলবল নিয়ে মুজিবুর ব্যাপারের মুদি দোকানে ভাঙচুর চালিয়ে লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ যশোর মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণ দাবি করেছেন। মঙ্গলবার সকালে কালীগঞ্জ বাস স্ট্যান্ডে মানববন্ধন করেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় তারা অভিযোগ করেন, অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণ দেয়া হলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কিছুই দেওয়া হয়নি। এতে পথে বসার উপক্রম অনেকের, তাই দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা।
হিজাব পড়ায় রাজধানীর ভিকারুন্নেসানুন স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই কর্মসূচি পালন করেন রাজশাহী মেডিকেল কলেজের নারী শিক্ষার্থীরা। এ সময় ভিকারুন্নেসানুন স্কুলে হিজাব পড়ায় 22 শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গ্যাস বিতরণ ব্যবস্থায় গ্রাহক সেবা বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে। সময় ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ওই জেলার গ্রাহকদের নিশ্চিত না করলে সারা দেশে বিতরণ করলে সেটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। রাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের সময় 31 আগস্ট পর্যন্ত বাড়ানোর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। তাদের অভিযোগ, একটি রাজনৈতিক দলের চাওয়ার প্রেক্ষিতে সময়সীমা অনৈতিকভাবে বাড়ানো হয়েছে। রংপুরে নেসকোর প্রকৌশলীকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরের নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির কার্যালয়ে এই কর্মসূচি পালন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অপরদিকে একই কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র সমাজ। মঙ্গলবার বিকেলে নগরীর চেরাগি পাহাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সময় দোষীদের দ্রুত বিচার দাবি করে বক্তারা বলেন, উপদেষ্টার উপর হামলা করে আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা হয়েছে। তারা জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকার করে না, এখনও বিদেশে বসে ষড়যন্ত্র করছে বলেও জানান তারা। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী। বাংলা 1383 সালে এই দিনে চিরবিদায় নেন দ্রোহ, প্রেম ও মানবতার কবি কাজী নজরুল। দিনটি স্মরণে সারা দেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের রয়েছে নানা আয়োজন। স্বাধীনতার পর 1972 সালে সপরিবারে কবিকে বাংলাদেশে আনা হয়, দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। 1976 সালের পান নাগরিকত্ব। কবির অমর সৃষ্টি যুগে যুগে দিয়েছে শোষণ বঞ্চনা থেকে মুক্তির প্রেরণা আর জাগিয়েছে মানব মুক্তির চেতনা। মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত 50% শুল্কের প্রভাবে ভারতের রফতানি শিল্প সংকটে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশটির কার্পেট, সামুদ্রিক মাছ, গাড়ির যন্ত্রাংশ, বস্ত্র, পোশাক, আসবাবপত্র ও জহরত বসানো গয়না শিল্পের মালিকরা উদ্বেগ জানিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, ভারতের রফতানি নির্ভর ব্যবসার মন্দা দেখা দিলে কর্মী ছাঁটাই হতে পারে। এছাড়া এই শুল্কের পরোক্ষ প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতেও। 27 আগস্ট থেকে ভারতের রপ্তানি পণ্যের উপর কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 50% শুল্ক। এতে ভারতের বিভিন্ন ধরনের রপ্তানি নির্ভর শিল্প সংকটে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিগত কয়েক বছরে ভারতের তৈরি প্রায় 60% কার্পেটই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে। ভারতের উত্তরাঞ্চলে কয়েক হাজার কার্পেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান সামান্য লাভ করে টিকে আছে। এই শুল্কের কারণে ওই অঞ্চলের প্রায় 25 লাখ মানুষের চরম দারিদ্র্য অবস্থার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। ভারত যত সামুদ্রিক মাছ রপ্তানি করে তার 40% যায় ট্রাম্পের দেশে। বছরে প্রায় 60,000 কোটি টাকার সামুদ্রিক মাছ দেশটিতে রপ্তানি করে ভারত। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয় চিংড়ি। জহরত এবং পাথর বসানো গয়না শিল্প সংকটে পড়বে। 2024-25 অর্থ বছরে দেশটিতে 83,000 কোটি টাকার জহরত এবং পাথর বসানো গয়না রপ্তানি করেছে ভারত। ভারত যত পরিমাণ গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করে বিভিন্ন দেশে তার অর্ধেকই যায় যুক্তরাষ্ট্রে। বছরে প্রায় 61,000 কোটি টাকার যন্ত্রাংশ রপ্তানি করা হয়।
যুক্তরাষ্ট্রে ব্যবহৃত জেনেরিক ওষুধের প্রধান উৎপাদক ভারত, আর এই শিল্পে সবচেয়ে বড় ভোক্তা বাজার যুক্তরাষ্ট্র। তবে এই খাতে ট্রাম্প প্রশাসনের শুল্কে বিশেষ ছাড় থাকায় অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছে। এই মুহূর্তে ভারতীয় ওষুধ আমদানিতে যুক্তরাষ্ট্রে কোনো শুল্ক নেই, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন শিগগিরই 150% শুল্ক আরোপ করবেন। পরে হয়তো সেটা 250% হতে পারে। মার্কিন শুল্কের কারণে আরও যেসব খাত বড় ধরনের ধাক্কার মুখে পড়তে পারে সেগুলোর মধ্যে রয়েছে বস্ত্র, পোশাক ও আসবাবপত্র। এগুলো ভারতের সবচেয়ে দাবি খাত না হলেও এসব খাতে লাখ লাখ মানুষ কাজ করে। সংকটের সময় এগুলোর উপার্জিত শত শত কোটি ডলার ভারতের আর্থিক অবস্থাকে শক্ত রেখেছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের কারণে ঝুঁকিতে পড়া ব্যবসাকে বাঁচাতে সরকারের কোনো পরিকল্পনা থাকলেও তা চোখে পড়ছে না। রাজ্যগুলোকে নিজেদের কোম্পানির খেয়াল নিজেদেরকে রাখতে বলেছে কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞরা বলছেন শুল্ক নীতির প্রভাব পড়বে ভারতের এসব ক্ষেত্রের কর্মী নিয়োগেও। যুক্তরাষ্ট্রে যেসব পণ্য রপ্তানি করা হতো সেগুলোর ব্যবসায় মন্দা দেখা দিলে ছাঁটাই হতে পারেন কর্মীরা। তাই মনে করা হচ্ছে ট্রাম্পের ঘোষিত এই শুল্কের পরোক্ষ প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতেও। শেখ সাদি মার্জান, সময় সংবাদ। মাসব্যাপী স্থবিরতার পর অবশেষে আফগান শরণার্থী গ্রহণের প্রক্রিয়া পুনরায় চালুর ঘোষণা দিয়েছে জার্মানি। মূলত আইনি চাপে পড়েই পাকিস্তানে আটকে থাকা ঝুঁকিপূর্ণ আফগান নাগরিকদের এবার ঢুকতে দেওয়া হচ্ছে জার্মান ভূখণ্ডে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তবে ঠিক কবে এই পদক্ষেপ বাস্তবায়নের মুখ দেখবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলতে পারছে না সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে তালেবান শাসনের ঝুঁকিতে থাকা প্রায় 2000 আফগান নাগরিককে জার্মানিতে আশ্রয়ের অনুমোদন দেয় বার্লিন। কিন্তু হঠাৎ জার্মান সরকার সেই কর্মসূচি স্থগিত করায় পাকিস্তানে আটকে ছিলেন তারা। এবার আদালতে মামলা ও মানবাধিকার গোষ্ঠীর চাপে ফের সেই প্রক্রিয়া শুরু করতে বাধ্য হলো জার্মান সরকার। এ বিষয়ে সাহায্য সংস্থা কাবুল লুফুটব্রক জানিয়েছে, যেসব পরিবারের পক্ষে আদালত রায় দিয়েছে তারা শিগগিরই পাকিস্তান ছেড়ে যেতে পারবে। কেউ কেউ মাসের পর মাস, আবার কেউ বছরের পর বছর অপেক্ষা করেছে জার্মানিতে যাওয়ার অনুমতির জন্য। নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটেই তাদের স্থানান্তর করা হবে বলেও জানায় সংস্থাটি। আমরা শুধুমাত্র তথ্য পেয়েছি। পররাষ্ট্র দপ্তর আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছিল। শীঘ্রই এটি শুরু হবে বলে আমরা ধারণা করছি। তবে ঠিক কখন বাস্তবায়িত হবে সে সম্পর্কে এখনো আমাদের কাছে সুনির্দিষ্ট ইঙ্গিত নেই। তবে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে শুধুমাত্র আগে থেকেই অনুমোদনপ্রাপ্ত আফগান নাগরিকরাই যাচাই বাছাইয়ের পর প্রবেশাধিকার পাবেন। প্রত্যেককে আলাদাভাবে কেস পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে। পাশাপাশি পাকিস্তান সরকারের কাছ থেকে এক্সিট পারমিট নিশ্চিত করাও বাধ্যতামূলক বলে জানা গেছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, জার্মানির এই দীর্ঘসূত্রিতা হাজারো পরিবারকে অনিশ্চয়তার মধ্যে রেখেছিল। পাকিস্তানের ক্রমবর্ধমান অভিবাসন বিরোধী অবস্থান এবং জোরপূর্বক প্রত্যাবাসন কর্মসূচির মধ্যে এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন তারা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে আজ নেপালের চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। বড় জয়ের বিকল্প নিয়ে লাল সবুজের সামর্থ্যের সেরাটা দিতে চান ফুটবলাররা। ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর। নিহত হয়েছেন অন্তত 10 জন। ডোডা ও কিস্তওয়ারে ভেসে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। একই সময় চীন ও ভিয়েতনামে আঘাত হেনেছে টাইফুন কাজিকি। ভিয়েতনামে প্রাণ গেছে অন্তত 5 জনের। প্রবল ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকা বিধ্বস্ত হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে লাখ লাখ মানুষকে। টানা বৃষ্টিতে ফুঁসে উঠেছে চেনাব ও তাওই নদী। এতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের জম্মু কাশ্মীরে। কিস্তওয়ার ও ডোডা জেলায় অন্তত 25টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক সেতু ভেঙে পড়ায় সম্পূর্ণ বিচ্ছিন্ন গ্রামীণ যোগাযোগ। স্থানীয় প্রশাসন জানায় শুধু জম্মু অঞ্চলেই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50,000 মানুষ। উপকূলীয় জনপদগুলোতে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। উদ্ধার কাজে নেমেছে সেনা ও দুর্যোগ মোকাবিলা বাহিনী। গত 1 মাসে জম্মু কাশ্মীর ও পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বন্যা ও ভূমিধসে প্রায় 450-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে দক্ষিণ চীনে আঘাত হেনেছে টাইফুন কাজিকি। গুয়াংডং ও হাইনান প্রদেশে ঘন্টায় 140 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও বিদ্যুৎ সংযোগ। চীনা কর্তৃপক্ষ জানায় 1 লাখের বেশি মানুষকে জরুরি আশ্রয় কেন্দ্রে সরানো হয়েছে। বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট ও ফেরি সার্ভিস।
ভিয়েতনামের উত্তর উপকূলীয় প্রদেশগুলোতে টাইফুন কাজিকির প্রভাবে ভয়াবহ জলোচ্ছ্বাস ও প্লাবন দেখা দিয়েছে। রাজধানী হ্যানয়ের আশপাশে ব্যাপক বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাস্তাঘাট। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে প্রাণহানির পাশাপাশি কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। তিব্বতে চীনের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের জবাবে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হতে যাচ্ছে বিশাল আপার সিয়াং বাঁধ প্রকল্প। কিন্তু পানির নিচে গ্রাম, জমি আর জীবন ডুবে যাওয়ার আশঙ্কায় এর বিরোধিতা করছেন স্থানীয় আদিবাসীরা। যদিও চীনা বাঁধ ভারতের জন্য অস্তিত্বগত হুমকি বলে এই প্রকল্পে সমর্থন দিয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী। তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধের নির্মাণ কাজ শুরু করেছে চীন। ভারতের আশঙ্কা, এই বাঁধের কারণে শুষ্ক মৌসুমে একটি বড় নদীর পানি প্রবাহ 85% পর্যন্ত কমে যেতে পারে। চীনের বাঁধের নেতিবাচক প্রভাব লাঘবে দ্রুত একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে ভারত সরকারও। এরই ধারাবাহিকতায় দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন NHPC হাতে নিয়েছে 14 বিলিয়ন ঘনমিটার পানি ধারণ ক্ষমতার আপার সিয়াং বহুমুখী বাঁধ প্রকল্প। এ প্রকল্পের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে কমপক্ষে 16টি গ্রাম ও 10,000 মানুষ। কৃষিজমি, ফলের বাগান আর জীবিকা হারানোর ভয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাই এই প্রকল্পের সরাসরি বিরোধিতা করছেন তারা। ভারত সরকারের বাঁধ নির্মাণ ঠেকাতে যন্ত্রপাতি ভাঙচুর, পুলিশের অস্থায়ী শিবিরে আক্রমণ করে বাসিন্দারা। এমনকি পাহারা বসিয়েছে গ্রামের প্রবেশ কেন্দ্রেও। তাদের দাবি, এ প্রকল্প চললে সাংস্কৃতিক অস্তিত্বই মুছে যাবে। যদিও সরকারি হিসেব বলছে আপার সিয়াং বাঁধ তৈরি হলে পানির সংকট কিছুটা কমবে। গুয়াহাটির মতো শহরে পানির ঘাটতি 25% থেকে 11% নেমে আসতে পারে। আর বাঁধ আংশিক খালি রাখলে বন্যার ঝুঁকিও নিয়ন্ত্রণে রাখা যাবে। তবে ভূমিকম্প প্রবণ এলাকায় এমন প্রকল্প ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্কতা দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রকল্পে সমর্থন দিয়ে বলেছেন, চীনা বাঁধ ভারতের জন্য অস্তিত্বগত হুমকি। নাদিম মারজান, সময় সংবাদ। মালদ্বীপের থুড্রো আইল্যান্ডে কর্মরত প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণ কনসুলার সেবা ও কল্যাণ ক্যাম্প চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন জানিয়েছে, প্রবাসীদের স্বার্থে এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে মালদ্বীপের অন্যান্য দ্বীপেও চালানো হবে। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। রাজধানী মালে থেকে প্রায় 70 কিলোমিটার দূরে থুড্রো আইল্যান্ড। এ দ্বীপে প্রায় 5 শতাধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তাদের জন্যই প্রথমবারের মতো আয়োজন করা হলো ভ্রাম্যমাণ কনসুলার সেবা ও কল্যাণ ক্যাম্প। 2 দিনব্যাপী চলা এই ক্যাম্পে ই-পাসপোর্ট, NID, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড সহ বিভিন্ন জরুরি সেবা দেয়া হয় প্রবাসীদের। মিশন কর্মকর্তাদের সরাসরি সেবা পেয়ে সন্তুষ্টি জানান অনেকে। বাংলাদেশের পাসপোর্টের সমস্যার কারণে যা ওয়েজ আর্নার্স কার্ডগুলা আমরা এখানে সুন্দর মতো ফ্রিতে এখানে আমরা কাজটা করতে পারছি। ই-পাসপোর্ট, BMET কার্ড দেওয়ার জন্য আমরা সবাই আনন্দিত এবং আমাদের সময় অনেক বাঁচছে। থুড্রো আইল্যান্ডে আমরা কার্ড বানাই দিয়েছে, খুব উপকার পাইছি আমরা। ধন্যবাদ জানাই বাংলাদেশ হাইকমিশনার। আশা করি বাংলাদেশের হাইকমিশন স্যারেরা এই কাজগুলা সবসময়ের জন্য অব্যাহত রাখবো এবং আমরা চাই যে বাংলাদেশের যে কোনো আইল্যান্ডে হোক যে এই কাজগুলো যেমন সবসময়ের জন্য অব্যাহত থাকে। ক্যাম্প শেষে হাইকমিশনের প্রতিনিধি দল দ্বীপের কাউন্সিলর আহমেদ কারামের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় প্রবাসীদের বৈধকরণ, সুযোগ সুবিধা বৃদ্ধি এবং অন্যান্য কল্যাণমূলক উদ্যোগের প্রসঙ্গ উঠে আসে। আমাদের এই উদ্যোগটি অব্যাহত থাকবে। আমরা মালদ্বীপের আরো যে বিভিন্ন আইল্যান্ডে আমাদের প্রবাসী ভাইরা আছে সেখানে আমরা যাব এবং তাদের সেবার সময় সেখানে দেওয়ার চেষ্টা করব যাতে করে তাদের এই উপকারটি হয়। প্রবাসীদের স্বার্থ রক্ষায় এমন কার্যক্রম ধারাবাহিকভাবে মালদ্বীপের অন্যান্য দ্বীপেও চালানো হবে বলে জানা গেছে। বাংলাদেশ হাইকমিশনের এই কল্যাণমূলক পদক্ষেপে উপকৃত হচ্ছেন থুড্রো আইল্যান্ডের প্রবাসীরা। একই সঙ্গে বাড়ছে অন্য দ্বীপের বাংলাদেশিদেরও প্রত্যাশা। সময় সংবাদ, মালদ্বীপ। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে পড়ালেখা করে O-লেভেল পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে ইতালিতে বসবাসরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা। এতে নতুন প্রজন্মের জন্য উন্মোচিত হয়েছে উচ্চশিক্ষার দ্বার। উত্তীর্ণ শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে বিশ্বের 118টি বিশ্ববিদ্যালয়। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্র রিপোর্ট। 1990 সাল থেকে ইতালির রোমে বাংলাদেশিদের বসবাস শুরু হয়। সে সময় থেকে দেশটিতে বড় হওয়া শিশু কিশোরদের ইতালীয় ছাড়া অন্য ভাষায় পড়াশোনা করার সুযোগ ছিল না। বিশেষ করে ইংরেজি মাধ্যমে পড়ার ইচ্ছে ছিল কেবলই দিবাস্বপ্ন। বাধ্য হয়েই ইতালীয় ভাষায় পড়াশোনা করতে হয়েছে বাংলাদেশি ছেলে মেয়েদের।
সময়ের ব্যবধানে রাজধানী রোমে বাংলাদেশি মালিকানায় গড়ে তোলা হয় ইংরেজি মাধ্যমের স্কুল। দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে 2025 সালে ও লেভেল পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে রেকর্ড করেছে বাংলাদেশিরা। মঙ্গলবার উত্তীর্ণদের ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট ফর সেকেন্ডারি এডুকেশন বা IGCSE প্রদান করে স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং অভিভাবকরা। ছাত্রছাত্রীরা ইংরেজি ভাষায় শিক্ষিত হয়ে আমাদের এই কৃষ্টি কালচারকে পৃথিবীতে তুলে ধরবে। এত সুন্দর একটা রেজাল্ট করছে, যেটা টোটাল ইটালির মধ্যে একটা অন্যতম। এখান থেকে বাচ্চারা পড়াশোনা শেষ করে ইংল্যান্ড, আমেরিকা সহকারে অন্যান্য কান্ট্রিতে 118টা কান্ট্রিতে যে সার্টিফিকেটটা মূল্যায়ন করা হয় ক্যামব্রিজের, সেটাতেই আমাদের বাচ্চারা পড়াশোনা করছে এবং খুব ভালো রেজাল্ট করে, এবং আমাদের এখান থেকে অলরেডি ইংল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এই স্কুলে পড়ালেখা করে আমি ফার্স্ট হয়েছি, আর আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি ইংল্যান্ডে গিয়ে ইনশাআল্লাহ আমার হায়ার এডুকেশন পারসিউ করব। ইতালির অন্যান্য ইংরেজি মাধ্যমের স্কুলে যেখানে বার্ষিক কমপক্ষে 15,000 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 21 লক্ষ টাকা প্রয়োজন, সেখানে বাংলাদেশিদের প্রতিষ্ঠিত স্কুলে বছরে প্রায় 3,000 ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 4.5 লাখ টাকায় পড়াশোনার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। সময় সংবাদ, ইতালি। খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগে ফিক্সিং কাণ্ডে মিনহালুজ্জুল আবেদিন সাব্বিরকে সব দায় দিয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ, অথচ তারা নাকি কোনো প্রমাণই পায়নি শাইনপুকুর ক্লাবের, যেটা কোনোভাবেই মানতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ক্রিকেটার ইমরুল কায়েস। দুজনের একই মত, অপরাধের মূলে না গেলে আটকানো যাবে না ফিক্সিংয়ের এই কালো থাবা। কোনো ক্রিকেটারের একার পক্ষে ফিক্সিং করা সম্ভব না। অবশ্যই তার সঙ্গে ক্লাব কর্মকর্তা এবং সংগঠকরা জড়িত ছিলেন বলেও দাবি করেন তারা। বাংলাদেশের ক্রিকেটে ফিক্সিং নতুন কোনো ইস্যু নয়। ম্যাচ গড়াপেটার সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের নাম জড়ানো সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট BPL এর শুরুর জীবন থেকেই। BPL নিয়ে মোটা দাগে অনেক আলোচনা হলেও ঢাকা প্রিমিয়ার লিগ সে তুলনায় ছিল মুক্ত। কিন্তু গত মৌসুমে শাইনপুকুর এবং গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচে এক অদ্ভুতুরে স্ট্যাম্পিং আবারও আলোচনায় আনে স্পট ফিক্সিংকে। সমালোচনার মুখে আকুকে তদন্ত করতে দেয় বিসিবি। এরপর একাডেমি মাঠে ঘটনার সঙ্গে জড়িত 3 ক্রিকেটার সাব্বির, আলিফ এবং রহিমকে নিয়ে এসে ঘটনাটিকে পুনর্মঞ্চায়ন করেন তদন্ত কর্মকর্তারা। ঘটনার 4 মাস পর অবশেষে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে আকু। বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও সূত্র জানিয়েছে, তদন্তে ক্রিকেটার সাব্বিরের বিরুদ্ধে ম্যাচের ফলাফল পরিবর্তনে অন্যায় প্রভাব রাখা, দুর্নীতির প্রস্তাব গোপন রাখা এবং প্রমাণ নষ্ট করার 3 অভিযোগ এনেছে আকু। নিশ্চিতভাবে কোনো অপরাধ প্রমাণ করতে না পারলেও ক্রিকেটার সাব্বিরকে শাস্তির সুপারিশ করেছেন তারা। যদিও এই ঘটনায় শাইনপুকুর ক্লাবকে নির্দোষ বলেই মনে হয়েছে কমিটির। তবে এখানেই আপত্তি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ক্রিকেটার ইমরুল কায়েস। ওই ম্যাচটার উপর ডিপেন্ড করছিল যে অগ্রণী ব্যাংক ক্লাব সুপার লিগে যাবে কি যাবে না। সো আমি অগ্রণী ব্যাংকের ক্যাপ্টেন ছিলাম, আমরা খেলাটা খুব ফলো করছিলাম মন দিয়ে। তখন আমার কাছে খুব হাস্যকর লেগেছে এবং খুব খারাপও লেগেছে। ওই ছেলেটা কেন করলো, কারা করালো, এটা তো আপনাকে দেখতে হবে। একটা খেলোয়াড় অনেক সময় ট্র্যাপড হয়ে যায় যে তোমাকে আমি টাকা দিব না, বা তোমাকে একটা মানুষের কাছে সে হয়তো কন্ট্রাক্ট করেছে, সেই মানুষটা তাকে তার টাকাটা দেয়। কোনো কারণে তাকে ম্যানেজমেন্ট থেকে যদি তাকে ইনফরমেশন দেয় যে এটা করতে হবে, ওটা করতে হবে, সে আসলে কুল খুঁজে না পেয়ে হয়তো দেখা গেল যে তাকে রং ডিসিশন নেয়। তবে ফিক্সিং এর ঘটনাকে এত সরল করে দেখতে চান না পাইলট। তার মতে এখানে দায় আছে বিসিবিরও। তাই সমস্যাগুলোকে একচোখাভাবে না দেখে সমাধানে আরো সহনশীল হওয়ার পরামর্শ সাবেক ক্যাপ্টেনের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। BPL এর 11তম আসরের ফিক্সিং তদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি। তবে আপাতত কারো নাম প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে বিসিবি জানায়, আইসিসির নির্দেশনা মেনে সর্বোচ্চ গোপনীয়তা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে স্বাধীন তদন্ত কমিটি। প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে বিসিবির গঠনতন্ত্র, আইসিসির দুর্নীতি দমন ধারা ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তদন্তের স্বচ্ছতা ও অভিযুক্তদের অধিকার রক্ষার্থে আপাতত তা না প্রকাশ করে বোর্ড। এছাড়া প্রাথমিক প্রতিবেদনে BPL এর বেশ কিছু বিষয় সংস্কারের প্রস্তাব দেয় স্বাধীন তদন্ত কমিটি, যেখানে আছে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা ও কাঠামোগত সুরক্ষার বিষয়গুলো। পরবর্তী আসরে এসব দিকে কড়া নজরদারি রাখবে বোর্ড। আর সেপ্টেম্বরের শেষ দিকে বিসিবির কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে স্বাধীন তদন্ত কমিটি। টাইগারদের প্রস্তুতি ম্যাচের খবর। প্রথম প্রস্তুতি ম্যাচে হারের তিক্ততা পেল লিটন দাসের লাল দল। অধিকাংশ জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া এই টিমকে
68 রানের বড় ব্যবধানে হারিয়েছে জাকের আলী অনেকের সবুজ দল। প্রথমে ব্যাট করে সৌম্য মফিজুলের ঝড়ো ব্যাটিংয়ে 5 উইকেটে 203 রান করে সবুজ দল। জবাবে মাত্র 135 রানে গুটিয়ে যায় লাল দল। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন অপু মনিক। ঢাকা সিলেট মিলিয়ে প্রায় 2 সপ্তাহের অনুশীলন। এশিয়া কাপের জন্য নিজেদের কতটা প্রস্তুত করতে পেরেছেন লিটন দাসরা, তারই ড্রেস রিহার্সাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। লাল সবুজ দুভাগে বিভক্ত ক্রিকেটাররা, তবে জাতীয় দলের ছায়া বলতে গেলে পুরোটাই ছিল লাল দলের উপর। টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় জাকের আলী অনিকের সবুজ দল। নাজমুল হোসেন শান্ত আর সৌম্যর ব্যাটে দারুণ সূচনা তাদের। উদ্বোধনী জুটিতে আসে 40-21 রান করে খালেদের বলে ক্যাচ দিয়ে আউট হন শান্ত। দ্বিতীয় উইকেটে সবুজ দলের পারফরমেন্স আরও ভালো। এই পার্টনারশিপ থেকে আসে 82 রান। এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার ঝাল এদিন সৌম্য মিটিয়েছেন 4 ছক্কার বন্যায়। তার ব্যাটিং দেখে ভিআইপি বক্সে বসে হয়তো আফসোসেই পড়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে 41 রান, যেখানে 4 ছক্কার মার ছিল 5টি। এর আগে 27 বলে 44 রানের ঝলমলে এক ইনিংস খেলেন মাহফিজুল। তার ব্যাটিংয়ে ছিল জাতীয় দল ঢোকার আগমনী বার্তা। 4 নম্বরে এসে পিয়াল ব্যর্থ হলেও ক্যাপ্টেন্স নক করেছেন জাকের আলী অনিক। 23 বলে তার ব্যাট থেকে আসে হার না মানা 35 রানের ইনিংস। এছাড়াও মেহেদি করেন 17 রান। 20 ওভার শেষে 203 রানের বিশাল টার্গেটে লাল দলকে ছুড়ে দেয় সবুজ দল। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় লাল দল। বড় স্কোর না করেই ভাঙে তাদের উদ্বোধনী জুটি। তানজিদ তামিম আর পারভেজ ইমনদের কেউই পারেননি বড় ইনিংস খেলতে। ওয়ান ডাউনে ব্যাট করতে আসা লিটন দাস 33 রানের ইনিংস খেললেও তা ছিল না টি-20 সুলভ। এজন্য তিনি বল খরচ করেন 27টি। লাল দলের হয়ে এদিন একমাত্র আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়। তার ব্যাট থেকে এসেছে 50, তবে বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। লোয়ার অর্ডাররা ছিলেন একেবারেই ব্যর্থ, এমনকি ডাবল ডিজিটের রান আসেনি তাদের ব্যাট থেকে। 136 রানে গুটিয়ে যায় জাতীয় দলের ছায়া হিসেবে খেলা লিটন দাসের লাল দল। 68 রানের বড় জয় নিশ্চিত করে সবুজ দল। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন জাকের লিটনরা, কিন্তু টি-20তে বাংলাদেশের পরিসংখ্যান বেশ হতাশাজনক। 194 ম্যাচ খেলে 114টিতেই সঙ্গী হয়েছে হারের তিক্ততা। তাই শিরোপা জয়ের স্বপ্ন বাস্তবায়ন করা মোটেও সহজ হবে না, এমনটাই মন্তব্য করেছেন ইমরুল কায়েস। এশিয়া কাপের স্কোয়াডও মনোনীত হয়নি তার। 16 সদস্যের দলে মেহেদী হাসান মিরাজ ও নাইম শেখকে না দেখে হতবাক ইমরুল। মিরাজ আমরা বসায় রাখছি, নাইম শেখরে আমরা বাদ দিলাম। কেন বাদ দিলাম? ক্যারিয়ার জুড়ে জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপ করা ইমরুল কায়েসের দৃষ্টিতে তার মতোই পরিণতি নাইম শেখের। শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে সিরিজ ও টপ এন্ড টি-20 মিলিয়ে 9 ম্যাচে মোটে 139 রান নাইমের। তবুও ইমরুলের মতে আর একটু সুযোগ দেয়া যেত এই ওপেনারকে। একটা ছেলে 2 বছর ধরে ডোমেস্টিক ক্রিকেটে এত ভালো খেললো, আমরা তার একটা টুর্নামেন্টে একটা 2-3টা ম্যাচ দেখে আমরা তার বিবেচনা করে ফেললাম যে না, হি ইজ নট ক্যাপেবল। আবার অনেক ছেলেকে আমরা 2-3টা সিরিজ 2-3টা বছর টানা কন্টিনিউ করে যাচ্ছি, তারা ফ্লপ করছে, তাদের ক্যারিয়ারটা সেটেল করার জন্য তারাকে আমরা আগায় নিয়ে যাচ্ছি। ইট ইজ নট ফেয়ার। আমরা এই ছেলেটাকে কি আমরা রাখতে পারতাম না এশিয়া কাপে? আমার মনে হয় যে এটা আমরা মানে প্রপার ডিসিশন হয় নাই। মেহেদী হাসান মিরাজকেও এশিয়া কাপের মূল দলে না দেখে হতবাক তিনি। চলতি বছর 5টি আন্তর্জাতিক টি-20তে মিরাজের রান 64, 9-এর ওপর ইকোনমিতে উইকেট নিয়েছেন মোটে 4টি। ডানহাতি স্পিন অপশন হিসেবে শেখ মেহেদীর ওপর অতি নির্ভরতার যৌক্তিকতা খুঁজে পান না ইমরুল। আমরা সবসময় বলি যে সাকিব আল হাসানের যদি কোনো পরবর্তী কোনো আসে রিপ্লেসমেন্ট হয়তো মিরাজ হবে। ভাই, এই ধরনের প্লেয়ার যখন আপনার বেঞ্চে থাকবে তখন আপনার টিমে একটা স্ট্রং একটা থাকবে, বেঞ্চ থাকবে। এখন আমরা একজন অফ স্পিনার আছেন, ও ভালো করলে ওরে খেলাতে হবে, খারাপ করলে ওকে খেলাতে হবে, আমার কোনো অপশনস নাই। কে আছে কে নেই সেসব ভেবে এখন আর কি লাভ? দলও তাকাচ্ছে সামনে। জাকের আলী তো বলেই দিয়েছেন শিরোপা জয়ের স্বপ্ন দেখেন। যদিও স্বপ্নের কোনো সীমা নেই, কিন্তু বাস্তবতা, আগে কখনোই শিরোপা জিততে না পারা বাংলাদেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তানের মতো দলকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে, এটা জোর গলায় বলা যায় না। ক্যাপ্টেন এমন একটা জিনিস, আপনার টিম যখন রেজাল্ট করবে আপনি বেস্ট ক্যাপ্টেন। আপনি যদি ওই সাথে যদি আপনি পারফর্মও করেন, দ্যাট মিনস আপনি সুপার ক্যাপ্টেন। আপনি যদি কোনোটাই ক্লিক না হয়, দ্যাট মিনস আপনি যতই মাঠে ফিল্ড প্রেসিং করেন, মাঠ সাজান, এটা আপনাকে সামনে আসবে না। সো ওই দিক থেকে আমরা দিন শেষে আমরা চাই রেজাল্ট।
সো লিটন ভালো ক্যাপ্টেন্সি করে মাঠে আমরা দেখেছি, বাট অ্যাট দ্য সেম টাইম তাকে তার পারফরমেন্স এবং দলগত পারফরমেন্স কিভাবে যাচ্ছে এটা দেখতে হবে। অবভিয়াসলি অনেক টাফ বাংলাদেশের জন্য। যদিও মেগা ইভেন্টের আগ মুহূর্তে লিটনের দলকে নিরুৎসাহিত করতে চান না কেউ। অ্যাজ এ টিম হিসাবে খেলতে পারি, অ্যাজ এ ইউনিট হিসাবে খেলতে পারি, ভালো করা সম্ভব। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের চতুর্থ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে বড় জয় চাই লাল সবুজের। সামর্থ্যের সেরাটা দিতে চান ফুটবলাররা। ফিনিশিংয়ের ব্যর্থতা খোঁচাতে বাড়তি কাজ করেছেন কোচিং স্টাফ। চাংলি বিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 3টায়। চাংলি মিথাঙে ভর দুপুরে অনুশীলনে ক্লান্তির ছিটে ফোটা নেই অনূর্ধ্ব-17 নারী ফুটবলারদের চোখে মুখে। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে প্রতিটি ম্যাচই ফাইনালের মঞ্চ অর্পিতা বিশ্বাসদের কাছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে প্রতিটি দল একে অপরের সঙ্গে 2টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের হাতে উঠবে শিরোপা। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভুটানকে হারালেও দ্বিতীয় ম্যাচে পথ হারিয়েছে ফেভারিট ভারতের কাছে। তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে জয়ে ফেরে লাল সবুজ। 3 ম্যাচ শেষে অর্পিতাদের সংগ্রহ 6 পয়েন্ট। 9 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। বাংলাদেশের সামনে আছে আরও 3 ম্যাচ। শিরোপা জিততে চাইলে 3 ম্যাচে পেতে হবে বড় জয়। এর মধ্যে শেষ ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারাতে পারলেই শিরোপা নিজেদের করে নিতে পারবে লিটুর দল। সেক্ষেত্রে জয়ের ব্যবধান হতে হবে অন্তত 3-0। তাই সতর্ক বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে লাল সবুজের সামনে নেপাল। এর আগে এবারের আসরে দুদলের প্রথম দেখায় থুইনু, সুরভি ও রিয়ার কল্যাণে 3-0 গোলে হিমালয়ের দেশটিকে হারিয়েছিল বাংলাদেশ। এবার ফিরতি পর্বে আরো বড় ব্যবধানে জয়ের লক্ষ্য কোচের। আমরা প্রথম লেগ শেষ করেছি, সেকেন্ড স্টেজে আছি। এখন আমরা দ্বিতীয় লেগ স্টার্ট করব। দ্বিতীয় লেগ আমরা যদি 3টা ম্যাচ জিততে পারি আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। সেইভাবে আমরা কাজ করেছি। নারী ফুটবলে অনূর্ধ্ব-17 পর্যায়ে কখনোই শিরোপা জয় করতে পারেনি বাংলাদেশ। এবারের আসর তাদের জন্য অপ্রাপ্তি আর আক্ষেপ ঘোচানোর মিশন। মাত্র 1.5 মাসের প্রস্তুতি নিয়ে এবার সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ খেলছে অর্পিতারা। সবশেষ খেলা 3 ম্যাচে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছে ফিনিশিংয়ের দুর্বলতা। 3 ম্যাচে একাধিক সুযোগ পেলেও শেষটা এসে সেগুলো বাস্তবায়ন করতে পারেনি আলপি, সুরভিরা। নেপাল ম্যাচে আক্রমণ ভাগের পাশাপাশি রক্ষণ ভাগের ঘাটতি নিয়েও কাজ করেছেন কোচ। রক্ষণে অধিনায়ক অর্পিতার পাশাপাশি শিউলি, আরিফা, ক্রানুচিং এর থাকার সম্ভাবনা বেশি। মাঝমাঠে থুইনু, মৌমিতা ও উম্মা কুলসুম। আক্রমণ ভাগে সুরভি, আলপি ও মামুনির থাকার সম্ভাবনাই বেশি। গোলপোস্টে যথারীতি নেপাল ম্যাচেও কোচের ভরসা থাকবে ইয়ারজান বেগমের ওপরই। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও চোটের কাছে হার মানলেন নেইমার। ফেরা হলো না ব্রাজিল দলে। বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচের জন্য ঘোষিত 25 সদস্যের স্কোয়াডে চমক আছে আরও। রাখা হয়নি ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকে। ফিরেছেন মিডফিল্ডার লুকাস পাতেকা। বাদ পড়েছেন ডিফেন্ডার দানিলো ও আলেক্সান্দ্রো রিবেরে এবং ফরওয়ার্ড অ্যান্টনি। বাছাই পর্বে নিজেদের শেষ 2 ম্যাচে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিল দলে নেইমারের ফেরা দীর্ঘায়িত হচ্ছে সেটা অনেকটা অনুমিতই ছিল। সান্তোসের অনুশীলনে গেল বৃহস্পতিবার উরুতে ব্যথা অনুভব করেন সেলেসাও তারকা। পরীক্ষা নিরীক্ষার পর তার মাংসপেশিতে চোট ধরা পড়ে এবং বিষয়টি সিবিএফকে জানায় সান্তোস। ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2 ম্যাচের স্কোয়াডে সাবেক বার্সা তারকা যে থাকছেন না সেটা তখনই অনেকটা নিশ্চিত ছিল। এবার আনুষ্ঠানিকভাবে নেইমারকে বাইরে রেখে স্কোয়াড ঘোষণা করলেন কার্লো অ্যাঞ্চেলোত্তি। দীর্ঘায়িত হলো সেলেসাও পোস্টার বয়ের জাতীয় দলে ফেরা। সবশেষ 2023-এর অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলেছিলেন তারকা ফুটবলার। বিশ্বকাপে কোয়ালিফাই করার কারণেই হয়তো ব্রাজিল স্কোয়াডে আছে আরও চমক। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি 2 ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর। গেল জুনে ব্রাজিলের 2 ম্যাচের স্কোয়াডেও ছিলেন না রদ্রিগো। অবশ্য স্কোয়াড ঘোষণার আগেই গণমাধ্যমে খবর এসেছিল বাছাই পর্বের শেষ 2 ম্যাচে রিয়ালের কোনো খেলোয়াড়কেই দলে রাখবেন না অ্যাঞ্চেলোত্তি। ক্লাব বিশ্বকাপের জন্য গেল মৌসুমটা লম্বা হয়েছিল ক্লাবটির ফুটবলারদের। পর্যাপ্ত বিশ্রাম না পাওয়াই এর কারণ হতে পারে। অ্যাঞ্চেলোত্তির দলে পরিবর্তন আছে আরও। বাদ পড়েছেন ডিফেন্ডার দানিলো ও লুকাস বেরালদো। ডিফেন্সে ফিরেছেন আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালায়েস। গেল জুলাইয়ে লুকাস পাকেতার ওপর থেকে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ পাতানোর অভিযোগ তুলে নেয়। এরপরই প্রথম অ্যাঞ্চেলোত্তির দলে ডাক পেলেন ওয়েস্ট হ্যাম মিডফিল্ডার। এরই মধ্যে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তাই বাকি 2 ম্যাচে সবাইকে ঝালিয়ে নেওয়ার জন্য স্কোয়াডে এত রদবদল সেলেসাও কোচের।
নতুন খেলোয়াড়দের সঙ্গে আমি পরিচিত হতে চাই। তাদের অনেককেই আমি খুব একটা ভালোভাবে চিনি না। তাদের ক্যারেক্টার এবং ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা নিতে চাই। সব খেলোয়াড়দের সম্পর্কে আমি যে টেকনিক্যাল প্রোফাইল জানি এর বাইরেও অনেক কিছু থাকে। আমি অন্যদের সঙ্গেও পরিচিত হতে চাই যারা দলকে ভালো অবস্থানে নিতে সাহায্য করতে পারে। 5 সেপ্টেম্বর রিও ডি জেনেইরোতে সেলেসাওদের প্রতিপক্ষ চিলি। 10 সেপ্টেম্বর বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ভারত সরকার বেচিং প্রতিষ্ঠান নিষিদ্ধ করায় মোটা অঙ্কের ক্ষতির মুখে রোহিত কোহলিরা। ড্রিম11, মাই11 সহ একাধিক বেচিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন পুরুষ ও নারী দলের বেশিরভাগ তারকা ক্রিকেটাররা। সে হিসাবে বছরে প্রায় 1.5 থেকে 200 কোটি রুপি হাতছাড়া হতে যাচ্ছে তাদের। শুধু ক্রিকেটারদেরই নয়, বছরে প্রায় 125 কোটি রুপি হাতছাড়া হবে বিসিসিআইয়েরও। লোকসান হবে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোরও। ভারতীয় ক্রিকেট মানে গ্ল্যামার, আইপিএল যা নিয়ে গেছে ভিন্ন মাত্রায়। পরিচিতি, ব্র্যান্ড, কোটি টাকার বিজ্ঞাপন। এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রতি বিদেশি ক্রিকেটারদের আগ্রহ চরমে। তবে এবার সেই রঙিন দুনিয়ায় কালো মেঘের ছায়া। 100 কোটি টাকা ক্ষতির মুখে রোহিত কোহলিরা। মোটা অঙ্কের অর্থ হাতছাড়া হচ্ছে বিসিসিআইও। আইপিএল কিংবা ঘরোয়া লিগ, ভারতীয় বেশিরভাগ টুর্নামেন্টের বড় অর্থের উৎস বেটিং প্রতিষ্ঠান। তবে সম্প্রতি দেশে জুয়া প্রতিষ্ঠান নিষিদ্ধ করেছে ভারত সরকার। জাতীয় দলের সঙ্গেও যুক্ত ছিল এসব প্রতিষ্ঠান। সেই হিসেবে ড্রিম11-এর বছরে 40 কোটি রুপির জার্সি স্পন্সর হারিয়ে প্রথম ধাক্কা খায় বিসিসিআই। গণমাধ্যমের খবর, ক্রিকেটারদের ক্ষেত্রে সেই ক্ষতির পরিমাণ 1.5 থেকে 200 কোটি রুপি। ড্রিম11, মাই11 সার্কেল, এমপিএল এর মতো একাধিক বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন ধোনি, রোহিত কোহলিদের মতো তারকা ক্রিকেটাররা। আইপিএল ছাড়াও বিভিন্ন সময়ে এসব প্রতিষ্ঠানের প্রমোশন করতে দেখা যায় হার্দিক, সিরাজ, গিলদেরও। নারী ক্রিকেটারদেরও আছে সম্পৃক্ততা। এসব প্রতিষ্ঠানের সঙ্গে বছরে এক বিরাট কোহলির চুক্তির পরিমাণ 10 থেকে 12 কোটি রুপি। ধোনি, রোহিতের ক্ষেত্রে অঙ্কটা 6-7 কোটি। এসব আয় এখন গিয়ে ঠেকেছে শূন্যে। তরুণ ক্রিকেটারদেরও হাতছাড়া হচ্ছে মোটা অঙ্কের অর্থ। বিসিসিআইও খেয়েছে বড় সড় ধাক্কা। যে আইপিএল তাদের সাহায্য করেছে বিশ্বের অন্যতম ধনী বোর্ডে রূপান্তর করতে, সেই টুর্নামেন্টের অ্যাসোসিয়েট স্পন্সর ছিল মাই11 সার্কেল। সেখান থেকে বছরে বিসিসিআইয়ের তহবিলে আসতো 125 কোটি রুপি। এছাড়া কেকেআর, হায়দ্রাবাদের মতো আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো হারাবে বছরে 10 থেকে 20 কোটি রুপি। ভারতের একাধিক ঘরোয়া লিগও অনেকটা নির্ভর করত এসব প্রতিষ্ঠানের ওপর। বিজ্ঞাপন বাজারেও নামবে ধস। সরকারের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানের মার্কেটিং, প্রমোশন, ব্যাংকিং চ্যানেলও বন্ধ করার আইনি নোটিশ জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে সে হিসেবে বিজ্ঞাপন বাজারে 8 থেকে 10 হাজার কোটি রুপি ক্ষতি হবে ভারতের। তামিম হোসেন, সময় সংবাদ। গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়াই অস্ট্রেলিয়া বাদের পরিকল্পনা করতে হবে নিউজিল্যান্ডকে। চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন উইল ওরুক ও ফিন এলেন এবং গ্লেন ফিলিপস। এছাড়া অনিশ্চয়তার মুখে অধিনায়ক মিচেল স্যান্টরাও। তাই সিরিজের আগে নতুনদের নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন কিউই কোচ। 2004 সাল থেকে দুই কিংবদন্তি ইয়ান চ্যাপল ও রিচার্ড হ্যাডলির নামানুসারে সিরিজ আয়োজন করে আসছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, যেখানে আধিপত্য অস্ট্রেলিয়ার। এখন পর্যন্ত 8 বার সিরিজ জিতেছে অজিরা, আর 4 জয় রয়েছে নিউজিল্যান্ডের। গত 3 সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ম্যাচই জিততে পারেনি ব্ল্যাক ক্যাপস। এবার ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরুর আগেই বড় ধাক্কা কিউই শিবিরে। অজিদের চ্যালেঞ্জ জানানোর আগে চোটের সঙ্গে লড়াই করতে হবে নিউজিল্যান্ড দলকে। অক্টোবরে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে 3 ম্যাচে টি20 সিরিজে আতিথ্য দেবে নিউজিল্যান্ড। সিরিজ শুরুর 1 মাস আগে দুশ্চিন্তায় পড়েছে কিউইরা। এই সিরিজে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। চোটের কারণে এই সিরিজের বাইরে থাকবেন পেসার উইল ওরুক, গ্লেন ফিলিপস ও ফিন এলেন। অন্তত 3 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ওরুক এবং ফিন। স্ক্যান রিপোর্টে পিঠের নিচের অংশে ফ্র্যাকচার ধরা পড়েছে ওরুকের। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন এই পেসার, তাই লম্বা সময় তাকে পাচ্ছে না নিউজিল্যান্ড। একই সিরিজে চোট পেয়েছেন গ্লেন ফিলিপস। বর্তমানে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন তিনি। ডান পায়ে অস্ত্রোপচারের কারণে অন্তত 3 মাস খেলতে পারবেন না তিনিও।
এদিকে দ্য 100-এ খেলতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়েছেন মিচেল স্যান্টনার। সার্জারি সম্পন্ন হলে অন্তত 1 মাস বিশ্রামে থাকতে হবে তাকে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁহাতি এই স্পিনারকে পা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তবে অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাওয়া নিয়ে আশাবাদী কিউই কোচ। স্যান্টনার বিশ্বমানের খেলোয়াড়, আমাদের টি-20 দলের গুরুত্বপূর্ণ সদস্য সে, তাই তাকে স্কোয়াডে রাখা হবে বলে আশা করছি। এরপর তার বিশ্রাম ও পুনর্বাসনের অগ্রগতি দেখে সিরিজের আগের দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গ্লেন আর ফিনকে হারানো হতাশার, তারা আমাদের টি-20 ব্যাটিং লাইন আপে শক্তিশালী করে। মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে 1 অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-20 ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যারা নির্বাচন বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে বললেন সালাহউদ্দিন। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতেই ভোটে অংশ নিতে প্রস্তুত এনসিপি। দশম গ্রেডে আবেদনের সুযোগ চান স্নাতক প্রকৌশলীরা। 3 দাবিতে আজ লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। ষড়যন্ত্রের অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের। গাজীপুরে বিক্ষোভ। দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুলের 49তম মৃত্যুবার্ষিকী আজ। শোষণ বঞ্চনার বিরুদ্ধে মুক্তির প্রেরণা জুগিয়েছেন তার অমর সৃষ্টি। কবির সমাধিতে সর্বস্তরে শ্রদ্ধা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।